আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে মাইক্রোফোনটি অফ রাখার জন্য এবং ভিডিও অফ রাখার জন্য। স্যার আপনাদেরকে সময় দিবে প্রশ্ন করার জন্য, তখন হচ্ছে আপনারা মাইক্রোফোনটি অন করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা এখন লাইভে আছি। আচ্ছা, আজকে আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাসের উপরে আয়োজিত এই লাইভ এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবাইকে আমার সালাম। আমরা হচ্ছে যে আজকে যেটা করব সেটা হচ্ছে যে আর্টেরিয়াল ব্লাড গ্যাসের যে বিভিন্ন সিনারিও আছে এগুলি নিয়ে একটু ডিসকাস করব। আর আজকে আমাদের মেইন টার্গেট সেটা হচ্ছে যে আমরা যদি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের কথা চিন্তা করি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা হয়েছে যে কোন একটা পেশেন্টের কারণে অথবা অন্য কোনো কারণে আমাদেরকে আইসিইউতে যেতে হয়েছে এবং সেখানে আমরা দেখি যে এরকম কাগজের মধ্যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের অনেক পিকচার দেওয়া, এবং আমরা তো যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো কিছু বোঝা যায় না। তো এই জিনিসগুলি হচ্ছে যে আজকে আমরা এমনভাবে ডিসকাস করবো। আজকে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যে আমরা যাতে যে কোনো একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের যদি কোনো পিকচার দেখি তাহলে ওইটা যাতে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা কি রেসপিরেটরি নাকি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, এটা কি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড, এই জিনিসটাতে আমরা আজকে ফোকাস করব। আজকে কিন্তু আমাদের টার্গেট কিন্তু হচ্ছে যে একদম মানে পুরোটা যে কনসেপ্ট ক্লিয়ার করা, যে একদম কেন এরকম হচ্ছে মেকানিজম বোঝানো। আমাদের আজকের টার্গেট হচ্ছে যে আমরা যাতে যে কোনো ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেখলে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি যে এটা কি ধরনের ব্লাড গ্যাস অ্যাবনরমালিটি। এবং আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা যারা এখন এফসিপিএস পরীক্ষা দিতে যাচ্ছেন পার্ট 1 অথবা হচ্ছে যে এমআরসিএস পার্ট এ, দুই জায়গাতেই কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। স্পেশালি এমআরসিএস এ তো প্রায় 5টা থেকে 7টা সিনারিও আসে প্রতি বছর এবিজি অ্যানালাইসিস থেকে। সুতরাং এটা খুব ভালো মতো বোঝা, স্পেশালি হচ্ছে যে বোঝা এবং হচ্ছে যে এটা আপনি ডায়াগনোসিস করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য এটা হচ্ছে যে আপনাকে খুব ভালোভাবে পারতে হবে। আর ইদানিং যেহেতু এফসিপিএস পার্ট 1-এও যেটা হয়েছে যে আপনাদের পরীক্ষাতে কিন্তু এখন হচ্ছে যে এসবিএ থাকে অনেকগুলি, এবং এসবিএ এর মধ্যে কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস স্পেশালি পেপার 2-তে খুব ইম্পর্টেন্ট। তো এই সব কারণে হচ্ছে যেটা খুব ভালোভাবে আমরা আজকে বোঝার ট্রাই করবো। এবং আমি বারবার বলছি যে আমাদের আজকের টার্গেট কিন্তু মেকানিজম বোঝানো, আমাদের আজকের টার্গেট হচ্ছে যে কোনো পিকচার যদি থাকে তাহলে ওই পিকচারটা দিয়ে আমরা যাতে ডায়াগনোসিস রিচ করতে পারি। এবং আজকে আমরা প্রথম সেশনে যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো, কিভাবে আপনি এবিজিটা রিড করতে পারেন সেগুলি সম্পর্কে কিছু ডিকটেশন দিব। এবং সেকেন্ড পার্টে আমরা যেটা করবো যে আমরা বেশ কিছু সিনারিও, সেটা হচ্ছে যে আমরা আপনারা একসাথে মিলে সলভ করা ট্রাই করবো, এবং সিনারিওগুলো এমনভাবে চুজ করা যাতে হচ্ছে যে সিনারিওগুলো যদি আপনি পারেন তাহলে বুঝতে পারেন, তাহলে আশা করি পরীক্ষার হলে যে কোনো সিনারিও আসলে আপনি এটা বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে একটু আমাদের সাথে থাকতে হবে, আশা করি অনেক হেল্প হবে। তাহলে আমি শুরু করে দিই, আমাদের স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো তাহলে আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে যে প্রথমেই আমি আমার পরিচয়টা দিই। আমি ডাক্তার মোহাম্মদ আবু নাহিদ। আমি এমবিবিএস পাশ করি ঢাকা মেডিকেল কলেজ থেকে। এরপরে আমি এফসিপিএস পার্ট 1 করি জেনারেল সার্জারিতে, আর এমএস রেসিডেন্সিতে ঢুকি ইউরোলজিতে বিএসএমএম-তে। মাঝে 39 বিসিএস এ 2 বছর গ্রামে ছিলাম। এখন হচ্ছে যে আবার ব্যাক করে আসছি ফেজ-এ রিসেন্টলি পাশ করে, এখন ফেজ বি-তে কন্টিনিউ করছি। হ্যালো, শোনা যাচ্ছে তো আমাকে? কাইন্ডলি কেউ একজন একটু রেসপন্স করবেন। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা এখন শুরু করে দেই। আচ্ছা, তো এই যে দেখেন আমার এখানে লেখা যে হচ্ছে যে আমাদের আজকের টার্গেট হচ্ছে এবিজি অ্যানালাইসিস ইন 3 স্টেপস, অর্থাৎ আমরা 3টা স্টেপে আমাদের এবিজিটা স্যার আমরা একটা বোঝার রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যদি মোবাইলটা হরাইজন্টালি রাখতেন তাহলে হচ্ছে একটু ফুল স্ক্রিন আচ্ছা, আসতো আর কি। এবার ঠিক আছে? স্যার আমি একটা মিনিট চেক করতেছি। হ্যাঁ, জি জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা শুরু করি। এবিজি আজকে আমাদের টপিক হচ্ছে এবিজি অ্যানালাইসিস ইন 3 স্টেপস, অর্থাৎ 3টা স্টেপে আমরা আমাদের এবিজিটা কিভাবে অ্যানালাইসিস করে আমরা একটা ডায়াগনোসিসে রিচ করতে পারি এইটা আমরা দেখব। তো
তো প্রথমে একদম বেসিক কথাবার্তা আমি বারবার বলছি, আপনারা যারা এই মুহূর্তে ক্লাসটা করছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবেন। খুব বেশি সময় লাগবে না, হোপফুলি 45 মিনিটসের একটা ক্লাস হবে। এবং প্রথম পার্টে আমরা এবিজির একদম বেসিক কিছু জিনিসপত্র জানবো এবং সেকেন্ড পার্টে আমরা বেশ কিছু সিনারিও দেখবো, আপনাদের সাথে লাইভ ডিসকাশন করব এবং এই সিনারিওগুলি এমনভাবে চুজ করা, আপনি যদি এইগুলি সম্পর্কে ধারণা রাখেন তাহলে আমি আশা করি আপনারা পরীক্ষার হলে যে কোনো এবিজি আসলে আপনারা সেটা আনসার করতে পারবেন। তো তাহলে আমরা শুরু করে দিই। এবার যে প্রথমে আমরা একটু বেসিক কথা বলি, সেটা কি যে এবিজি কি, এটা তো আমরা জানি সবাই। এবিজি মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো এখানে বেসিক্যালি কি দেখা হয়, এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আমাদের আর্টারির যে ব্লাড, এটা আপনারা সবাই জানেন, যেটা কিন্তু ভেইন থেকে ব্লাডটা কালেক্ট করা হয় না, ব্লাডটা কালেক্ট করা হয় আর্টারি থেকে। এবং আর্টারি থেকে আমরা যে ব্লাডটা নেই, সেই ব্লাডে আমরা কি দেখতে চাই, আমরা ব্লাডে কিছু গ্যাস থাকে, আমরা যেগুলি জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, কিছু গ্যাস এবং এর বাইরে আরো কিছু কম্পোনেন্ট যেমন বাইকার্বনেট, অ্যানায়ন, তারপর এটা দেখতে হয়। এটা দেখে আমরা কি করি, আমরা যে ডিসিশন নিতে চেষ্টা করি যে আমাদের পেশেন্টের ব্লাডটা কতটুকু অ্যাসিডিক নাকি কতটুকু অ্যালকালাইন। তাহলে সহজভাবে এবিজি দিয়ে আমরা কি বুঝি, আমরা বুঝি আর্টেরিয়াল ব্লাডে একটা পেশেন্টের পিএইচটা কত এবং এইটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন। এবং এইটা জরুরি কেন, তার কারণ আমরা সবাই জানি যে আমাদের যে পিএইচটা থাকে, অর্থাৎ আমাদের যে পিএইচটা, এটা কি, এটা যে একদম কিন্তু বডি একদম স্ট্রিক্টলি 7.35 এবং 7.45 এর মধ্যে কিন্তু এটাকে মেনটেন করে। এবং এইটা মেনটেন করা জরুরি কেন, তার কারণ বডির পিএইচ এর উপর ডিপেন্ড করে কিন্তু বেশ কিছু বডির মেকানিজম কিন্তু ডিপেন্ডেন্ট। যেমন আমাদের বডির যে মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলি লাগে, এগুলি কিন্তু অপটিমাম অ্যাক্টিভিটি কখন, যখন 7.35 টু 7.45, তখন কিন্তু তাদের অ্যাক্টিভিটি অপটিমাম। আবার আমাদের ইমিউন মেকানিজম, অর্থাৎ নিউট্রোফিল কাজ করার জন্য, ম্যাক্রোফেজ কাজ করার জন্য, আমাদের ইমিউন মেকানিজম অ্যাক্টিভেট থাকার জন্যও কিন্তু পিএইচটা এই যে 7.35 টু 7.45 এটা কিন্তু মেনটেন করা খুব 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 জরুরি। এবং আরেকটা জিনিস সেটা যে আমাদের যে কোয়াগুলেশন সিস্টেম, এই কোয়াগুলেশন সিস্টেমটাও কিন্তু ডিপেন্ড করে আমাদের ব্লাডের পিএইচ এর উপরে। সুতরাং দেখেন যে আমাদের বডির পিএইচটা এই যে 7.35 থেকে 7.45 এইটার মধ্যে থাকাটা কিন্তু খুব 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 জরুরি। সুতরাং যখন এটা থেকে বার্তাই হবে, অর্থাৎ আমাদের পিএইচটা কম হবে অথবা বেশি হবে, তখন কি হবে, আপনাকে কিন্তু খুব দ্রুত ডায়াগনোসিস করে ফেলতে হবে যে আমার বডিতে কি ধরনের সমস্যা হচ্ছে, এটা কি অ্যাসিডিক একটা কন্ডিশন নাকি অ্যালকালাইন কন্ডিশন, এবং যদি অ্যাসিডিক হয় তাহলে কি এটা রেসপিরেটরি নাকি মেটাবলিক, এবং এটা কি অবস্থায় আছে, এটা কি কম্পেনসেটেড অবস্থাতে আছে নাকি আনকম্পেনসেটেড অবস্থাতে আছে। এটা ডায়াগনোসিস করে কিন্তু আপনাকে ইন্টারভেইন করতে হবে, ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু পেশেন্টকে আমরা লুজ করব। এই কারণে এই এবিজি অ্যানালাইসিসটা বোঝা আমাদের জন্য খুব 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 জরুরি। এখন আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস আপনারা জেনে থাকবেন এবং আমি জানি যে আপনারা প্রত্যেকেই আইসিইউতে গিয়েছেন, এবং আইসিইউতে যখন আপনারা দেখেন যে ছোট্ট একটা কাগজের মধ্যে, তাই না, আয়তক্ষেত্রের মতো একটা কাগজের মধ্যে কিন্তু এবিজি গুলি যে লেখা থাকে, এবং এখানে কিন্তু অনেকগুলি কম্পোনেন্ট থাকে। তো আমরা এত জটিল করব না, আমরা আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু আপনাদেরকে ডেলিভার করতে চাই। এবং এটার জন্য আমাদেরকে 4টা কম্পোনেন্ট সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। কোনটা? একটা পিএইচ, একটা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট আয়ন, এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। তাহলে 4টা কম্পোনেন্ট কি কি? একটা পিএইচ, একটা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট অ্যানায়ন এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এখন এইখানে দেখেন আমি কিন্তু এদের প্রত্যেকের মানটা কত, অর্থাৎ যে অ্যাবসলিউট ভ্যালুটা কত, নর্মাল ভ্যালুটা কত, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবং এই 4টা ভ্যালু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ আপনার পাশে রেফারেন্স ভ্যালু দেওয়া থাকুক বা না থাকুক, এই 4টা ভ্যালু আপনি যদি মাথায় রাখেন, তাহলে আপনি খুব সহজে, খুব কুইকলি, একদম ব্রেইনে একটার পর একটা স্টেপকে আপনি যে ফিল আপ করে খুব কুইকলি কিন্তু আনসার করে ফেলতে পারবেন। তাহলে আমরা প্রথমে আসি যে পিএইচটা কত থাকে। আমরা ছোটবেলা থেকে জানি আমাদের পিএইচ 7.35 টু 7.45, এটা আমাদের এমনিই মুখস্থ থাকে। এরপরে আমরা আসি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা কত? এই যে দেখেন, এটা মাথায় রাখবেন কি, এই যে পিএইচ এর 7.35 এর 35, আর এই যে এইদিকে 45, এইটা কি জাস্ট এখানে নিয়ে আসেন 35 টু 45 মিলিমিটার মার্কারি। এটা আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালু। এবং এইখানে দেখেন পাশে একটা লিখে আছে, এটা কি 4.7 টু 6। এটা মানে কি? এইটা মানে যে আমরা যখন এমআরসিএস পরীক্ষা দিতে যাব, ওই জায়গাতে কিন্তু যেমন দেখেন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের 35 টু 45 যে ভ্যালুটা, এটা কিন্তু মিলিমিটার মার্কারিতে, হ্যাঁ, ওটা কিন্তু মিলিমিটার মার্কারিতে দেওয়া থাকে না।
এটা থাকে কোথায় কি হিসেবে, কিলো প্যাসকেলে। এই যে 4.726 এই মানটা হচ্ছে কিলো প্যাসকেলের হিসাব। এবং আমরা একটু পরে যে সিনারিও গুলো দেব সেগুলো যেহেতু আমি মেইনলি আমার সিএসআর বই থেকে কালেক্ট করছি, সুতরাং সেখানে কিন্তু আমাদের এই মানটা বেশি মাথায় রাখতে হবে, সেটা কি 4.726। আর বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে যদি মিলিমিটার মার্কের হিসাবে থাকে তাহলে এটা নর্মাল ভ্যালুটা হচ্ছে 35 to 45। মনে রাখার সিস্টেম কি, পিএইচ এর 7.35 আর 7.45 এর যে 35 আর 45 পার্টটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের প্রেশার। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আসবো হচ্ছে কি বাইকার্বনেট। বাইকার্বনের ভ্যালুটা কত, 22 to 28 মিলিমোল। এটা হচ্ছে সব জায়গার ক্ষেত্রেই সমান। আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা নর্মালি কত, 80 to 100, এবং এটা হচ্ছে কত মিলিমিটার মার্কারিতে। আর 10 to 13 হচ্ছে কি, এটা হচ্ছে কিলো প্যাসকেলে। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ইনফরমেশনগুলি। তাহলে আমরা চারটা কম্পোনেন্টের নর্মাল ভ্যালু কত এটা আমরা জানলাম, নর্মাল ভ্যালুর মধ্যে কোনটা মিলিমিটার মার্কারের হিসাবে এবং কোনটা কিলো প্যাসকেলের হিসাবে সেটাও জানলাম। এবং এই দুইটা মানই আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষার হলে, তাহলে আপনি খুব কুইকলি আনসার করতে পারবেন। আচ্ছা, এবার তাহলে আমরা আসি কোনটার ভ্যালু কি। আমরা জানি যে হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে পিএইচ, আচ্ছা আমাদের যে হচ্ছে যে পিএইচ পার্টটা, তাই না, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি যে 7.35 এর নিচে যদি হয় তার মানে কি, আমরা জানি যে আমাদের ব্লাডটা হচ্ছে অ্যাসিডিক। আর 7.45 এর নিচে যদি হয়, 7.45 এর যদি নিচে হয় তাহলে সেটা মানে কি, উপরে যদি হয় তার মানে কি এটা হচ্ছে অ্যালকালাইন। তাহলে সহজভাবে 7.35 এর নিচে হলে এটা হচ্ছে অ্যাসিডিক, আর 7.45 এর উপরে যদি হয় তাহলে এটা হচ্ছে কি বেজ, অ্যাসিডিক এবং হচ্ছে বেস। তাহলে সহজ একদম যে আমরা পিএইচ 7.35 এর নিচে যদি হয় তার মানে আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে এটা হচ্ছে কি অ্যাসিডোসিস। আর যদি 7.45 এর উপরে হয় তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এটা হচ্ছে অ্যালকালোসিস। আচ্ছা, এবার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা কি। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা আপনি সবসময় মাথায় রাখবেন যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যাসিড। আপনার সবসময় মাথায় রাখতে হবে যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি ইকুইভ্যালেন্ট টু অ্যাসিড। কেন, তার কারণ হচ্ছে যে আমরা জানি যে লাং যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে রিটেইন করবে, অর্থাৎ লাংয়ে কোনো কারণে যদি হাইপোভেন্টিলেশন কন্ডিশন হয় সেক্ষেত্রে কি হবে, আমাদের বডির যে কার্বন ডাইঅক্সাইড গুলি থাকে সেগুলো কিন্তু বের হয়ে যেতে পারবে না। বের হয়ে যদি না যায় তার মানে এটা কোথায় থাকবে, এটা থাকবে ব্লাডে। ব্লাডে যদি থাকে তাহলে কি হবে দেখেন, কার্বন ডাইঅক্সাইড এবং ব্লাডের যে পানি এই দুইটা মিলে কি হবে, H2CO3, মানে হচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড কিন্তু তৈরি হবে। এবং আমরা জানি অ্যাসিড মানে কি হবে, পিএইচ কিন্তু কমে যাবে। তার মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা বেসিক্যালি বাড়া মানে কি, এটা বেসিক্যালি বাড়া মানে হচ্ছে যে পিএইচ কমে যাওয়া এবং কন্ডিশনটা অ্যাসিডোসিস হওয়া। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে সহজভাবে আবার যদি বলি, কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয় তার মানে কি হবে, ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। ব্লাডে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি হবে, ব্লাডের পানির সাথে মিশে এটা কি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এবং কার্বনিক অ্যাসিড একটা অ্যাসিড, সুতরাং অ্যাসিড হলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে কি হবে, আপনার বডির পিএইচ কমে যাবে এবং আলটিমেটলি এটা কি হবে, এটা হবে অ্যাসিডোসিস। ঠিক উল্টা ব্যাপার ঘটবে কখন, যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কমে যাবে, অর্থাৎ যখন 35 এর নিচে নামবে তখন কি হবে, তার মানে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কম হয় তার মানে এই যে বাইকার্বনিক অ্যাসিড যেটা আছে সেটা তৈরি হবে কম। এটা যদি কম তৈরি হয় তার মানে কন্ডিশনটা কি হবে, বেসিকের দিকে যাবে। তার মানে সহজভাবে আপনি মাথায় রাখবেন যে কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড কমা মানে বেস। এই পয়েন্টটা আপনাকে খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। আমি আবার রিপিট করছি, 7.35 এর নিচে যদি পিএইচ হয় তাহলে অ্যাসিডোসিস, 7.45 এর যদি উপরে হয় তাহলে এটা হচ্ছে বেস। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বডিতে বেড়ে যায় অর্থাৎ 45 এর উপরে থাকে তার মানে এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডোসিস। আর যদি 35 এর নিচে থাকে তার মানে এটা হচ্ছে অ্যালকালোসিস। এইটা গেল হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের কন্ডিশন। এবার আমরা আসি হচ্ছে কি HCO3 মাইনাসের ক্ষেত্রে। এটার মানে কি, এটা মানে হচ্ছে কি আপনি জানেন যে বাইকার্বনেটের পরিমাণ যদি ব্লাডে বেড়ে যায় তাহলে এটা কার সাথে কম্বাইন করে, H প্লাসের সাথে কিন্তু কম্বাইন করে। H প্লাসের সাথে যদি কম্বাইন করে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন, যে হাইড্রোজেন আয়ন যেগুলি থাকে সেগুলো কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল। এবং আমরা জানি অ্যাসিড মানে কি হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নকে যেহেতু বাইকার্বনেটটা নিউট্রালাইজ করে ফেলে তার মানে বেসিক্যালি HCO3 মানে কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেস। তাহলে আমরা পেয়ে গেলাম কি, একটু আগে যেটা দেখলাম আমরা যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড মানে বেসিক্যালি কি ছিল, এটা ছিল হচ্ছে যে অ্যাসিড। আর পার্শিয়াল বাইকার্বনেট মানে বেসিক্যালি কি, এটা হচ্ছে বেস। তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি ছিল দেখেন,
অ্যাসিড কন্ডিশন তৈরি হয় বডিতে, কার্বন ডাইঅক্সাইড যদি কমে তাহলে বেস কন্ডিশন তৈরি হয়। আর বাইকার্বনেটের ক্ষেত্রে তাহলে কি হবে দেখেন, বাইকার্বনেটের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে কি বডিতে বেসিক কন্ডিশন তৈরি হবে, আর যদি কমে যায় তার মানে কি অ্যাসিডিক কন্ডিশন ক্রিয়েট হবে। তাহলে আশা করি এই তিনটা আইডিয়া আমরা বুঝে গেছি। এরপরে আসি হচ্ছে যে আমরা কি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এটা আমাদের কেন লাগে তার কারণ হিসেবে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বেশ কিছু ক্লিনিক্যাল সিনারিও থাকে যেটাতে কি হয় রেসপিরেটরি ফেইলিওর নিয়ে কোশ্চেন থাকে, রেসপিরেটরি ফেইলিওর নিয়ে কিন্তু কোশ্চেন থাকে। এবং রেসপিরেটরি ফেইলিওরে কিন্তু দুইটা টাইপ আছে, আপনারা জানেন সবাই, একটা হচ্ছে টাইপ 1 এবং একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এ কি হবে, অক্সিজেন লেভেল কিন্তু কম থাকবে, শুধুমাত্র অক্সিজেন লেভেল কম থাকবে। আর টাইপ 2 তে কি হবে, টাইপ 2 তে যেটা হবে অক্সিজেন লেভেল তো কম থাকবেই, তার সাথে কি হবে কার্বন ডাইঅক্সাইড লেভেলও কিন্তু আবার বেড়ে যাবে। এই দুইটা মিলে হচ্ছে আমাদের কি, আমাদের টাইপ 2 ফেলিওর। সহজভাবে মাথায় রাখবেন কি, 1 যে তার ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেন কম থাকবে, 2 তে কি হচ্ছে দেখেন একটা আই বেড়ে যাচ্ছে না এখানে, এই যে আমাদের যে এই আই, এইটা হচ্ছে 1 তাই না, আর এটা হচ্ছে কি একটা 1 এবং আরেকটা হচ্ছে একটা 1। তাহলে একটা 1 এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই কন্ডিশন, সেটা কি অক্সিজেন লেভেল কমে যাবে, এটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর। আর যেহেতু এখানে দুইটা 1 আছে তাহলে একটা হচ্ছে কি অক্সিজেন লেভেল কমে যাবে এবং আরেকটা কি কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে, এটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর। এই কন্ডিশনগুলি জাজ করার জন্য আপনাকে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন লেভেলটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে একটু সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, যে আমরা যদি হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা ভালোভাবে জানতে চাই তাহলে আমাকে এই চারটা ভ্যালু ভালোভাবে মাথায় রাখতে হবে, কোনটা, পিএইচ, কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এবং একই সাথে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালু মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস কি করতে বুঝলাম আমরা, যে পিএইচ কম মানে অ্যাসিডোসিস, পিএইচ বেশি মানে বেস, কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাসিড। সুতরাং যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যায় তার মানে বডিতে কি হবে, অ্যাসিডোসিস হবে, আর যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যায় বডিতে বেসিক একটা কন্ডিশন তৈরি হবে, তার মানে বডি অ্যালকালাইন হয়ে যাবে। আর বাইকার্বনেট কার সাথে সমতুল্য, বাইকার্বনেট সমতুল্য হচ্ছে বেইজের সাথে। বেইজ যদি বেশি হয় অর্থাৎ বাইকার্বনেট যদি বেশি হয় তাহলে কি হবে, বডিতে হচ্ছে তৈরি হবে বেসিক কন্ডিশন, তাই না। আর যদি বেড়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে কি হবে, তৈরি হবে হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন। আশা করি এইটুকু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার। আর রেসপিরেটরি ফেলিওরের টাইপ 1 একটা, আরেকটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এ শুধুমাত্র অক্সিজেন লেভেল কম থাকবে, আর টাইপ 2 তে কি হবে, অক্সিজেন লেভেলও কম থাকবে, একই সাথে কার্বন ডাইঅক্সাইড লেভেলও বাড়তি থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি এখন পর্যন্ত কন্ডিশনগুলি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে যে কোন তিনটা স্টেপে আমরা হচ্ছে যে আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসগুলি রিড করব। তিনটা স্টেপে দেখেন আমরা যেভাবে দিয়েছি আর কি, যেটা যদি আমি হচ্ছে যে আপনাকে একটু দেখাই, যে এইটা হচ্ছে নাম্বার 1 স্টেপ একসাথে, এটা হচ্ছে নাম্বার 2 স্টেপ এবং এইটা হচ্ছে নাম্বার 3 স্টেপ। আচ্ছা, তাহলে কিভাবে হচ্ছে এটা আমরা একটু দেখি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার পিএইচটাকে চেক করতে হবে। পিএইচটা চেক করে আপনি ডিসাইড করবেন যে আপনার হাতে যে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা আছে এটা কি অ্যাসিডিক কন্ডিশন নাকি অ্যালকালাইন কন্ডিশন। তাহলে আমরা এখন কি দেখছি, আমরা দেখছি আর্টারিয়াল ব্লাড গ্যাসকে যে আমরা রিড করব এটাকে আমরা কিভাবে তিনটা স্টেপে রিড করতে পারি। তাহলে প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপে আপনাকে জাজ করতে হবে যে এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। দ্বিতীয় স্টেপে আপনাকে কি জাজ করতে হবে, আপনাকে জাজ করতে হবে যেটা কি রেসপিরেটরি কন্ডিশন নাকি মেটাবলিক কন্ডিশন। এবং তৃতীয় স্টেপে আপনাকে জাজ করতে হবে কি, যেটা কি কম্পেনসেটেড আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নাকি আনকম্পেনসেটেড একটা পিকচার। তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা দেখছি সেটা কি বলছি, যে আমরা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস এটা কোন জিনিসটা দেখে বুঝবো, আমরা বুঝবো পিএইচটা দেখে। আমরা কি দেখে বুঝবো, আমরা বুঝবো হচ্ছে পিএইচটা দেখে। তার মানে হচ্ছে যদি পিএইচ কম হয় তাহলে আমাদের, যদি পিএইচ কম হয় তাহলে এটা কি কন্ডিশন হবে, পিএইচ কম হলে আমরা জানি যে এটা হবে হচ্ছে যে অ্যাসিডোসিস। আর যদি পিএইচটা বেশি হয় ইন দ্যাট কেস এটা কি কন্ডিশন হবে, এটা হবে হচ্ছে যে অ্যালকালোসিস। তাহলে মোটামুটি আমার মনে হয় যেটা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে পিএইচ যদি কম হয় তাহলে এটা হচ্ছে অ্যাসিডোসিস, আর পিএইচ যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে যে অ্যালকালোসিস। এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে আমরা এটা আমরা এমনিই জানি, সুতরাং এটা নিয়ে হচ্ছে যে খুব বেশি কিছু বলার দরকার নাই। এর পরের কন্ডিশনটাতে আমরা আসি, সেটা হচ্ছে কি এটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস। এটা আমরা কিভাবে বুঝবো, এটার জন্য আমাকে দেখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট।
বাইকার্বনেট। তাহলে দেখেন আমরা কি কি দেখছি, আমরা এখানে প্রথমে দেখলাম যে আমাদের হাতে যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা আছে সেটাকে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের পিএইচটা দেখতে হবে, তাই না? তাহলে পিএইচ যদি আমরা দেখি তাহলে এটা কি দেখছি আমরা, যে এটা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস এটা সম্পর্কে আমরা ডিসাইড করে ফেললাম। যদি পিএইচ কম হয় তাহলে অ্যাসিডোসিস, পিএইচ যদি বেশি হয় তাহলে অ্যালকালোসিস। এরপরে আমাদেরকে জাজ করতে হবে যে আমাদের হাতে যে কন্ডিশনটা আছে, অর্থাৎ যেটা অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস যেটাই হোক না কেন, এটা কি রেসপিরেটরি কন্ডিশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস। এইটা দেখার জন্য আমাকে কি কি দেখতে হবে, আমাকে দেখতে হবে একটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং আরেকটা কি দেখতে হবে, দেখতে হবে হচ্ছে যে বাইকার্বনেট। এই দুইটা জিনিস হচ্ছে যে আমাকে দেখতে হবে। তাহলে কিভাবে আমরা এটা বুঝবো, আমি একটু আগে বলে আসছি যে যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে যে এটা কি অ্যাসিডোসিস, সুতরাং কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বেশি হয় তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে একটা অ্যাসিডিক কন্ডিশন। আর যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল কম হয় তার মানে এটা কিন্তু হচ্ছে একটা বেসিক কন্ডিশন। বাইকার্বনেটের ক্ষেত্রে ঠিক উল্টা, তাই না? বাইকার্বনেটের ক্ষেত্রে কি হবে, বাইকার্বনেটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল হচ্ছে যে আমাদের বাড়তি থাকে তাহলে এটা কি হবে, এটা যদি বাড়ে তার মানে এটা কি হচ্ছে, এটা হবে হচ্ছে আমাদের অ্যাসিডোসিস। আর যদি কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমে যায় তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে অ্যালকালোসিস। এটা হচ্ছে যে আমাদের খুব সহজ, কারণ এই যে আমরা একটু আগে যেটা ডিসকাস করে আসি যে কার্বন ডাইঅক্সাইড বাড়তি মানে কি, কার্বন ডাইঅক্সাইড বাড়তি মানে হচ্ছে আমাদের H2 এর সাথে মিলে কার্বনিক অ্যাসিড বেশি তৈরি হয়, তার মানে হচ্ছে অ্যাসিডোসিস। আর যদি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড লেভেল কম তৈরি হয় তার মানে কি, কার্বনিক অ্যাসিড লেভেল কম তৈরি হবে তার মানে বডির এটা কন্ডিশনটা হচ্ছে অ্যালকালোসিস। এটা হচ্ছে যে আমরা মোটামুটি এখান থেকে বুঝতেছি। এরপরে আমরা আসি হচ্ছে যে বাইকার্বনেটের ক্ষেত্রে। বাইকার্বনেট মানে কি, এটা কিন্তু হচ্ছে যে বেস, তাই না? এটা মানে কি বেসিক্যালি বেস। তার মানে যদি হচ্ছে বাইকার্বনেট লেভেল বেশি থাকে তাহলে কি হবে, বডিটা বেসিক্যালি কি হচ্ছে, এটা হচ্ছে যে অ্যালকালোসিস ডেভেলপ করছে। আর যদি হচ্ছে যে বাইকার্বনেট লেভেল কম হয় তার মানে বেসিক্যালি এটা কি হবে, এটা হচ্ছে অ্যাসিডোসিস। এইটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা এখন হচ্ছে যে আপনাদের জন্য পরবর্তীতে কয়েকটা সিনারিও নিয়ে আসি। যেমন ধরেন আমি যদি বলি যে পিএইচ হচ্ছে 7.25, পিএইচ আমরা যদি ধরি 7.25, পিএইচ 7.25, কার্বন ডাইঅক্সাইড 50 এবং বাইকার্বনেট 24। এইটা যদি একটা সিনারিও হয় তাহলে আমরা যদি প্রথম দুইটা স্টেপের কথা চিন্তা করি একদম প্রথমে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, পিএইচটা দেখতে হবে, সেটা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস সেটা জাজ করতে হবে, তারপর এটাকে রেসপিরেটরি নাকি মেটাবলিক সেটা হচ্ছে আমাদেরকে জাজ করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি প্রথমে, যে দেখেন পিএইচ হচ্ছে 7.25, তাই না? তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাসিডোসিস, তাই না? অ্যাসিডোসিস। এইটা হচ্ছে যে আমরা বুঝে গেলাম, কারণ এটা পিএইচ হচ্ছে 7.35 এর কম। এখন যেহেতু অ্যাসিডোসিস, এখন অ্যাসিডোসিস যদি হতে হয় তাহলে আপনাকে কি হতে হবে, হয় কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়তে হবে অথবা বাইকার্বনেট লেভেল কমতে হবে, তাই না? কারণ কি, কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু অ্যাসিড, সুতরাং কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি আপনার বাড়ে তার মানে এটা হচ্ছে অ্যাসিডোসিস হবে। আর যদি বাইকার্বনেট লেভেল একই সাথে কমে যায় তার মানে কি, আমরা জানি বাইকার্বনেট হচ্ছে একটা বেস, বাইকার্বনেট লেভেল বেশি থাকা মানে বডি অ্যালকালাইন হওয়া, বাইকার্বনেট লেভেল কম থাকা মানে বডি অ্যাসিড হওয়া। তাহলে আমরা এখন বাকি দুইটা মান দেখি। তাহলে এখানে দেখেন এই যে কার্বন ডাইঅক্সাইডের 50 যেটা, এটা কি, এটা কিন্তু তাহলে কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার দেখছি আমরা যে কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালু কত ছিল, 35 to 45 মিলিমিটার মার্কারি। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে বেশি, সুতরাং এটা কি হবে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা এখান থেকে আরেকটা মান কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন বাইকার্বনেট লেভেলটা দেখেন, বাইকার্বনেট লেভেলটা কিন্তু নর্মাল। তাহলে এই যে এখানকার যে সিনারিও, এখানকার যে সিনারিওটা, এটাতে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস।
এটা তো বোঝা গেছে, তাই না? তাহলে সহজভাবে যদি বলি, প্রথমে আপনি ফার্স্ট স্টেপে আছেন, পিএইচ লেভেল কত? 7.35 এর কম, তার মানে এটা হচ্ছে অ্যাসিডোসিস। তারপর আপনাকে কি দেখতে হবে? আপনাকে জাজ করতে হবে এটা কি রেসপিরেটরি নাকি মেটাবলিক অ্যাসিডোসিস। সেক্ষেত্রে আপনাকে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট লেভেলটা জাজ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি, যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়তি আছে। তা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়তি থাকা মানে কি, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর বাইকার্বনেট লেভেলটা যেহেতু এখানে নর্মাল আছে, সুতরাং এখানে মেটাবলিক অ্যাসিডোসিসের কোনো রোল নাই। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এরপরে তাহলে আমরা চলে আসি হচ্ছে যে আরেকটা সিনারিওতে। আবার ধরেন আমরা হচ্ছে যে পিএইচ ধরি আমরা 7.56। আচ্ছা, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আমরা ধরি 28, এবং আমরা বাইকার্বনেটটা ধরি 25। আচ্ছা, এই জায়গাটার কন্ডিশনটা একটু দেখেন, এটা কি হচ্ছে? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, ClO2, এটা হচ্ছে বাইকার্বনেট বোঝানোর জন্য আমি দিয়েছি। আচ্ছা, এটাই দেই। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আমাদের ফার্স্ট স্টেপে চলে আসি। আমাদের যে স্টেপ, প্রথম স্টেপটা কি ছিল? পিএইচটা দেখে, পিএইচটা কত? 7.56, যেটা কার বেশি? 7.45 এর কিন্তু বেশি। সুতরাং এটা কি হবে? এটা হচ্ছে যে অ্যালকালোসিস। অ্যালকালোসিস, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকালোসিস। এরপরে আমরা আসি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কতটুকু আছে। কার্বন ডাইঅক্সাইড লেভেলের নর্মাল লেভেল কত আমরা জানি হচ্ছে যে 35 to 45। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কিন্তু 35 এর কম আছে, তার মানে এটা হচ্ছে কত? 28। 28 যেহেতু, আমরা কি বলে আসছি দেখেন, যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বেশি থাকে তার মানে এটা হচ্ছে অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি কম থাকে তার মানে এটা হচ্ছে বেস। তাহলে যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড লেভেল কম আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি কি এটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে আমি যদি এখানে লিখি রেসপিরেটরি অ্যালকালোসিস, তাহলে এটা হচ্ছে একটা রেসপিরেটরি কন্ডিশন। এবার বাইকার্বনেট লেভেলটা দেখেন, বাইকার্বনেট লেভেলটা কিন্তু নর্মাল, অর্থাৎ 25। তাহলে এই যে ব্লাড গ্যাস অ্যাবনরমালিটি, এটাতে কিন্তু বাইকার্বনেটের এই মুহূর্তে তেমন কোনো রোল নাই, যা রোল আছে সেটা কি? কার্বন ডাইঅক্সাইডের। তাহলে এই যে সিনারিও, এটাতে কি দাঁড়াচ্ছে দেখেন, এটা দাঁড়াচ্ছে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা সিনারিও। এরপরে আমরা আরেকটা সিনারিও দেখি। এই ক্ষেত্রে আমরা ধরছি যে পিএইচ হচ্ছে 7.25। কার্বন ডাইঅক্সাইড আমরা ধরি 37। আর বাইকার্বনেটটাকে আমরা ধরি 20। তাহলে দেখেন এখানে কি কি দাঁড়াচ্ছে। আমরা আমাদের ফার্স্ট স্টেপের মতো করে যদি চিন্তা করি, তাহলে কি হবে দেখেন, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে পিএইচটা কত আছে। পিএইচটা হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক নাকি অ্যালকালাইন? এটা হচ্ছে অ্যাসিডোসিস, তাই না? কারণ 7.35 এর কম। তাহলে আমরা আমাদের প্রথমটা লিখতে পারি, এটা হচ্ছে অ্যাসিড, তাই না? অ্যাসিডোসিস। আচ্ছা, এরপরে আমাদের কি দেখতে হবে? এরপরে আমাদের দেখতে হবে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কত আছে, বাইকার্বনেট লেভেলটা কত আছে। কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 37। এটা কার মধ্যে আছে? নর্মাল লেভেলের মধ্যে আছে, তাই না? তার মানে 35 to 45 এর মধ্যে আছে। তাহলে এই যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যাবনরমালিটি, এটাতে কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এবার আমরা কি করব? বাইকার্বনেট লেভেলটার দিকে একটু নজর দিয়ে দেখি। বাইকার্বনেট লেভেলটা দেখা যাচ্ছে কত? এটা হচ্ছে 20। 20টা বেসিক্যালি কি? 20টা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জানি যে এটা নর্মাল ভ্যালু হচ্ছে 22 to 28। তো যেহেতু এটা কম আছে, আমরা কি জানি যে বাইকার্বনেট লেভেল যেহেতু একটা বেস, তার মানে বেস যদি বাড়ে কন্ডিশন কি হবে? অ্যালকালোসিস। আর বেস যদি কমে তাহলে কন্ডিশন কি হবে? অ্যাসিডোসিস। তাহলে এটা কি হবে? বাইকার্বনেটটা যেহেতু হ্যান্ডেল করে কিডনি, এবং এটা তাহলে হবে হচ্ছে যে আমাদের মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? অ্যাসিডোসিস, সরি। তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের আনসারটা পেয়ে গেলাম। এটা কি? এটা হচ্ছে একটা কন্ডিশন যেটাতে কি হচ্ছে, এটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা খুব সহজভাবে বলছি, আমরা ধাপে ধাপে কঠিনে যাব, যে পিএইচ যেহেতু কম আছে তার মানে
এটা হচ্ছে অ্যাসিডোসিস। কার্বন ডাইঅক্সাইড যেহেতু নর্মাল, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস না। বাইকার্বনেট যেহেতু কম, সুতরাং এটা হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা সিনারিও। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে ফোর্থ আরেকটা সিনারিওতে একটু যাই। ধরেন আমরা পিএইচ হচ্ছে 7.56 বা 7.57, যেটাই হোক একই কথা। আচ্ছা, এটা গেল হচ্ছে যে একটা। এরপর আমরা ধরি যে কার্বন ডাইঅক্সাইড লেভেল হচ্ছে 40। আচ্ছা, আর বাইকার্বনেট লেভেল হচ্ছে 35। তাহলে এই সিনারিওটা কি? তাহলে আমরা একদম ওই প্রথম দুইটা ধাপের কথা চিন্তা করব প্রথমে। সেটা কি? পিএইচ কত? পিএইচ হচ্ছে 7.57। এটা কত? মোর দেন 7.45। তার মানে এটি কি কন্ডিশন? এটা হচ্ছে অ্যালকালোসিস। তাহলে এটা আমরা লিখে ফেললাম হচ্ছে অ্যালকালোসিস। এরপর আমরা দেখি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল। কার্বন ডাইঅক্সাইড লেভেল আমরা দেখছি এটা কি 35 টু 45, অর্থাৎ উইদিন নর্মাল রেঞ্জে আছে। তার মানে এটা কি হবে? এটা এই যে অ্যাবনর্মালিটি, এটার জন্য কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল নাই। এরপরে তাহলে আমরা আসি হচ্ছে যে বাইকার্বনেট। বাইকার্বনেট লেভেলটা আমরা কি দেখছি? এটা কিন্তু দেখছি বেশি, কারণ আমরা জানি নর্মাল ভ্যালু হচ্ছে 22 টু 28। তাহলে এটা কি হচ্ছে? এটা আমরা দেখছি বাইকার্বনেট লেভেল বেশি। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে যে মেটাবলিক অ্যালকালোসিস। এই হচ্ছে আমাদের তাহলে আনসার। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের জন্য? এটার উত্তর হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেটের দিকে নজর দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস কন্ডিশন রেসপিরেটরি নাকি মেটাবলিক, এটা আমরা বুঝতে পারি। তাহলে এই হচ্ছে সহজ কথা। তাহলে আপনি যখন একটা এবিজি দেখবেন, প্রথমে পিএইচ এর দিকে তাকাবেন, তারপর কার্বন ডাইঅক্সাইডের সাথে তাকাবেন, তারপর কার্বনেটের দিকে তাকাবেন। এই তিনটার দিকে তাকাইলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কন্ডিশনটা কি, রেসপিরেটরি নাকি মেটাবলিক। আচ্ছা, এরপরে আমরা তাহলে আসি হচ্ছে যে আমাদের কোন কন্ডিশনে, যে কম্পেনসেটেড এবং আনকম্পেনসেটেড। এই কন্ডিশনটা বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে? আচ্ছা, এই যে এই জায়গাটাতে দেখেন যে লাস্ট যে সিনারিওটা, এখানে দেখেন আমরা কি বুঝিয়েছি যে পিএইচটা অ্যাবনর্মাল, তাই না? কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল, বাইকার্বনেটটা অ্যাবনর্মাল। আপনার মাথায় আসতেই পারে যে এত সহজ সহজ কন্ডিশনগুলি আমাদেরকে দেখাচ্ছে। এইটা যদি কার্বন ডাইঅক্সাইডও অ্যাবনর্মাল হতো এবং বাইকার্বনেটও অ্যাবনর্মাল হতো, তাহলে কি হতো? যে কন্ডিশনটা ডেভেলপ করতো, এটাকে আমরা বলবো হচ্ছে যে কি কম্পেনসেশনের দিকে এটা যাচ্ছে। তাহলে সহজভাবে এতক্ষণ যে সিনারিওগুলি আপনারা দেখলেন, সবগুলি হচ্ছে যে একটা অ্যাবনর্মালিটি ছিল, পিএইচ অ্যাবনর্মালিটি ছিল, এবং হয় কার্বন ডাইঅক্সাইড অথবা বাইকার্বনেটে আপনার অ্যাবনর্মালিটি ছিল। এখন আমরা যেটা করব, আমরা এখন যে কন্ডিশনগুলি জানবো, সেক্ষেত্রে কি হবে? আমরা দেখব যে তিনটা মানই অ্যাবনর্মাল, অথবা এই মানটা নর্মাল, এই দুইটা হচ্ছে অ্যাবনর্মাল। এই যে দুইটা কন্ডিশন বললাম কি, যে পিএইচ অ্যাবনর্মাল সাথে দুইটা মানই অ্যাবনর্মাল, এরকম যদি ঘটনা থাকে, তাহলে এখানে কি, এখানে মিক্সড অ্যাবনর্মালিটি আছে, অর্থাৎ এখানে একসাথে রেসপিরেটরি এবং মেটাবলিক কম্পোনেন্টও আছে। এবং যেহেতু পিএইচটা অ্যাবনর্মাল আছে, তার মানে হচ্ছে যে আপনার বডি যদিও চেষ্টা করছে একটা নর্মাল কন্ডিশনে ফেরত যাওয়ার জন্য, কিন্তু এখনো সে ফেরত যেতে পারে নাই। ইন দ্যাট কেস এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে যে আনকম্পেনসেটেড, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে যে আনকম্পেনসেটেড। আর যদি এরকম কন্ডিশন হয় যে এই দুইটা ভ্যালু হচ্ছে অ্যাবনর্মাল, বাট পিএইচটা হয়ে গেছে 7.35 টু 7.45 এর মধ্যে, তাহলে কি দেখেন যে বডি হচ্ছে একটা অ্যাবনর্মালিটি ফেস করছে, তারপরে সে কোনো একটা কম্পেনসেটরি মেকানিজম ব্যবহার করে আপনার পিএইচটাকে নর্মাল করে ফেলছে। এই যে কোনো একটা কম্পেনসেশন ইউজ করে পিএইচটাকে নর্মাল করে ফেলার যে ব্যাপারটা, এইটা তাহলে কি, তার মানে বডি হচ্ছে যে আপনার যে অ্যাবনর্মালিটি ছিল সেটাকে যেহেতু কম্পেনসেট করে ফেলছে, সুতরাং এই ধরনের কন্ডিশন হলে সেটা হবে হচ্ছে কম্পেনসেটেড কন্ডিশন। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখেন, যে যদি পিএইচ অ্যাবনর্মাল থাকে এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট অ্যাবনর্মাল থাকে, তাহলে এটা কি হবে? এটা হবে আনকম্পেনসেটেড অ্যাবনর্মালিটি। আর যদি পিএইচ নর্মাল থাকে এবং নিচের দুইটা প্যারামিটার অ্যাবনর্মাল থাকে, তাহলে এটা হবে হচ্ছে কি কম্পেনসেটেড অ্যাবনর্মালিটি। ক্লিয়ার? তাহলে আমি আবার রিপিট করি, পিএইচ অ্যাবনর্মাল, কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট লেভেল নর্মাল, এটা হচ্ছে আনকম্পেনসেটেড। পিএইচ নর্মাল কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট হচ্ছে অ্যাবনর্মাল, এটা হচ্ছে কম্পেনসেটেড। তাহলে আমরা এখন একটু জানবো যে কোন ধরনের কম্পেনসেশনে কি হয়। আচ্ছা, প্রথমে আমরা তাহলে হচ্ছে যে একটু রেসপিরেটরি ক্ষেত্রে আসি। রেসপিরেটরি, আচ্ছা,
রেসপিরেটরি কি হতে পারে? অ্যাসিড হতে পারে, অ্যালকালোসিস হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা দেখছি যে হচ্ছে যে রেসপিরেটরি যে কন্ডিশনটা এখানে কি হতে পারে, এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা রেসপিরেটরি কন্ডিশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে, রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। আচ্ছা, তো এখন তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে রেসপিরেটরি একটা কন্ডিশন যদি হয়, অর্থাৎ একটা অ্যাজমার পেশেন্ট যদি হয়, আমরা জানি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস যেটাই হোক না কেন, এটার ক্ষেত্রে মেইন অ্যাবনর্মালিটি কোথায়? মেইন অ্যাবনর্মালিটি কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইডে, তাই না? মেইন অ্যাবনর্মালিটি হচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইডে। আচ্ছা, তার মানে যদি কার্বন ডাই অক্সাইড লেভেলটা বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি হওয়া মানে কি? অ্যাসিড হওয়া। কার্বন ডাই অক্সাইড লেভেল কম হওয়া মানে কি? অ্যালকালাইন হওয়া। এই হচ্ছে যে আমাদের সহজ ব্যাপার। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, ধরেন একটা সিচুয়েশন আমরা ধরি যে একটা অ্যাজমার পেশেন্ট সিভিয়ারলি নিচ্ছে, শ্বাস নিতে পারছে না, তার মানে কি হচ্ছে দেখেন তার বডিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়া মানে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করা। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে গেল, এরপরে বডি এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কমব্যাট করার জন্য কি করবে? বডি রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কমব্যাট করার জন্য যেটা করবে সেটা হচ্ছে যে সে বাইকার্বনেটকে ইউজ করবে। বাইকার্বনেটকে কিভাবে ইউজ করবে? সে বাইকার্বনেট যে লেভেলটা আছে সেটাকে বাড়াবে অথবা কমাবে, এবং তার মাধ্যমে হচ্ছে এটাকে কমব্যাট করবে। সে কি করবে? দেখেন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল এই জায়গাটাতে বেশি, তাই না? তাহলে হচ্ছে যেখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল এই জায়গাটাতে বেশি। ধরেন আমরা ধরলাম এটা হচ্ছে একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশন, অর্থাৎ আমরা ধরলাম এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। হ্যাঁ, আমরা এটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, আমরা এটাকে ধরলাম। আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড লেভেল যেহেতু বেড়ে গেছে, তার মানে হচ্ছে অ্যাসিডোসিস হচ্ছে। এখন বডিতে যেহেতু অ্যাসিডোসিস একটা কন্ডিশন, তাহলে কিডনি এখন কি করবে? কিডনি এটাকে কমব্যাট করার ট্রাই করবে। এখন অ্যাসিডোসিস কন্ডিশনে অ্যাসিডকে কমব্যাট করার জন্য সে কি করবে? যেহেতু বাইকার্বনেট মানে হচ্ছে যে এটা হচ্ছে বেজের সমতুল্য, সুতরাং সে কি করবে? বাইকার্বনেট লেভেলটাকে কিন্তু বাড়ানোর ট্রাই করবে। অর্থাৎ ইন দ্যাট কেস আপনি যখন একটা আর্টিরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের পিকচার দেখবেন, তখন কি দেখবেন? যে আপনার বাইকার্বনেট লেভেলটা কিন্তু 28 এর বেশি আছে। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড লেভেল তো বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড লেভেল যেহেতু বেড়ে গেছে, তার মানে কি হচ্ছে? অ্যাসিডোসিস হচ্ছে। অ্যাসিডোসিস যে একটা কন্ডিশন, এটাকে কমব্যাট করার জন্য বডিকে কি করতে হবে? বাইকার্বনেট নামক যে বেসটা আছে সেটাকে বাড়াই দিতে হবে। আমরা জানি বাইকার্বনেটের নর্মাল লেভেল কত? 28। সুতরাং এটা আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে যে 28 এর বেশি। আচ্ছা, এরপরে ধরেন আমরা আরেকটা কন্ডিশন চিন্তা করি, সেটা কি ধরবো? আমরা চিন্তা করবো হচ্ছে অ্যালকালোসিসের কথা। আচ্ছা, ইন দ্যাট কেস ধরেন আমরা যদি চিন্তা করি যে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে গেছে, সেটা কখন হতে পারে? ধরেন আপনার কাছে 18-19 বছরের একটা মেয়ে আসছে উপজেলা লেভেলে, যেটা খুবই কমন, সে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, যে তার বুকে খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমরা খুব কমনলি জানি যে এই ধরনের ম্যাক্সিমাম পেশেন্টই হচ্ছে কি HCR এর পেশেন্ট, তাই না? তো HCR এর পেশেন্ট এরকম বারবার হাইপার ভেন্টিলেশন করে কি করবে? তার বডির কার্বন ডাইঅক্সাইড লেভেল কিন্তু কমাই দিবে। বডির কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি কমে যায়, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। যেহেতু অলরেডি একটা অ্যালকালোসিস কন্ডিশন, বডির কিডনি তখন কি করবে? সে যেটা করবে, বাইকার্বনেট নিজে যেহেতু একটা বেস, সুতরাং সে কি করবে? বাইকার্বনেট লেভেলটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে আপনি কি ভ্যালু পাবেন? আপনি দেখবেন যে আপনার বাইকার্বনেটটা লেস দেন 22। বোঝা গেছে কি? তাহলে দেখেন এটা হচ্ছে রেসপিরেটরি কন্ডিশনের আমাদের কম্পেনসেশন। তাহলে সহজভাবে আমরা বুঝলাম যে রেসপিরেটরি কম্পেনসেশন হবে কার মাধ্যমে? রেসপিরেটরি কম্পেনসেশন হবে বাইকার্বনেটের মাধ্যমে। বাইকার্বনেট হ্যান্ডেল করে কে? কিডনি। কি হবে? যদি অ্যাসিডোসিস হয়, তাহলে বাইকার্বনেটের পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কমব্যাট করবে, অর্থাৎ কম্পেনসেট করার ট্রাই করবে। আর যদি অ্যালকালোসিস হয়, তাহলে কি হবে? সে বাইকার্বনেটের পরিমাণ কমায় দিয়ে লেস দেন 22 করে এটাকে কমব্যাট করার চেষ্টা করবে। এই গেল হচ্ছে যে আমাদের রেসপিরেটরি কন্ডিশনের ঘটনা। এবার তাহলে আমরা আসি হচ্ছে যে মেটাবলিকের ক্ষেত্রে কি হবে। মেটাবলিক, আচ্ছা, মেটাবলিকের কি কি কন্ডিশন? এখানে একই, একটা হচ্ছে অ্যাসিড, আরেকটা হচ্ছে অ্যালকালোসিস। অ্যাসিড আর অ্যালকালোসিস। হ্যাঁ, এই জায়গাটাতে এবার হচ্ছে যে আমরা জানি যে মেইন প্লেয়ার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে এখানে আমাদের কম্পেনসেশন করবে। আর মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের জন্য দায়ীকে বাইকার্বনেট আয়ন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা এখন একটু দেখি।
তাহলে মেটাবলিকের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমরা জানি যে বাইকার্বনেট হচ্ছে কি, এটা হচ্ছে একটা বেস, তাই না? তার মানে বাইকার্বনেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে? বাইকার্বনেটের পরিমাণ যদি কমে যায় তাহলে যেটা হবে, যে কন্ডিশনটা, সেটা কি, যেহেতু বেজের পরিমাণ কমে গেলে বডি কি হবে গেল, এটা হয়ে গেল অ্যাসিডিক। অ্যাসিডিক যদি হয় তার মানে এখন বডি হচ্ছে একটা অ্যাসিডিক কন্ডিশনে আছে। সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কি করবে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ হচ্ছে একটা বেস। সুতরাং কার্বন ডাইঅক্সাইড যদি আবার হচ্ছে যে নিজে বেড়ে যায়, তার মানে কি, যে অ্যাসিডিক কন্ডিশনটা ছিল সেটা আরো অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে সেটা হবে না। তাহলে কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু আমাকে কমাতে হবে, তাহলে এটা কমে যাবে। আমরা জানি কত নর্মাল, 35 to 45 হচ্ছে নর্মাল, তাহলে এটা হয়ে যাবে <35। ঠিক সেম সিচুয়েশন কি হবে, যদি ধরেন আমরা আমরা যদি চিন্তা করি যে আমাদের বাইকার্বনেটের পরিমাণ বেড়ে গেছে, তার মানে এটা কি, বাইকার্বনেট মানে হচ্ছে বেস, তার মানে বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যাওয়া মানে এটা হচ্ছে অ্যালকালোসিস হয়। অ্যালকালোসিস হয়েছে তার মানে এটাকে কমব্যাট করতে হবে কি, লাংকে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড রিটেইন করতে হবে। কার্বন ডাইঅক্সাইড রিটেইন করলে সে একটা অ্যাসিডিক কন্ডিশন তৈরি করবে, ফলে এই যে এখানে যে মেটাবলিক অ্যালকালোসিসটা হয়েছিল এটাকে সে কমব্যাট করবে। তার মানে এখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেল, এবং কি হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখব যে এটা হচ্ছে মোর দেন 45 হবে। বোঝা গেছে? তাহলে আমরা এবার কয়েকটা সিনারিওতে চলে যাই। কি সিনারিও? প্রথম সিনারিও আপনাদের জন্য সেটা হচ্ছে কি, যে পিএইচ, এটা আমি চেঞ্জ করে দেই। পিএইচ আমরা ধরলাম 7.3। আচ্ছা, আর হচ্ছে আমরা ধরলাম কার্বন ডাইঅক্সাইড, আমরা ধরলাম 50, আর বাইকার্বনেট আমরা ধরি 49। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে যে এটাকে আমরা একটু জাজ করার চেষ্টা করি। তাহলে আমরা এখন 3 স্টেপই কাজে লাগাবো। প্রথম স্টেপ কি? আচ্ছা, প্রথম স্টেপটা কি দেখেন, যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিএইচ হচ্ছে 7.3, তাই না? পিএইচ 7.3 যেহেতু, তার মানে এটা কি, এটা হচ্ছে 7.35 এর কম, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে আমরা আমাদের প্রথম সিনারিওটা পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে অ্যাসিডোসিস। আচ্ছা, এবার যেহেতু অ্যাসিডোসিস, তার মানে কি, এটা কি জন্য অ্যাসিডোসিস হলো? তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড লেভেল কত, 50, তাই না? তার মানে কিন্তু এটা দেখেন কোরিলেট করছে, আপনার অ্যাসিডোসিস কার্বন ডাইঅক্সাইড লেভেল আবার বাড়তি। তাহলে এই যে অ্যাসিডটা হয়েছে, এটা কার জন্য হওয়ার কথা, কার্বন ডাইঅক্সাইড লেভেল যেহেতু বেড়ে গেছে সেটার কারণে হওয়ার কথা। তাহলে এটা হয়ে গেল কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, এখন দেখেন বাইকার্বনেট লেভেল হচ্ছে আবার 49, তাই না? এখন বাইকার্বনেট বেশি হওয়া মানে কি, বেস বেশি হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে বেস কেন বেশি হলো, তার কারণ বডিতে প্রথমে যে অ্যাবনর্মালিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কমব্যাট করার জন্য বডি কি করছে, বডি বাইকার্বনেট লেভেলটা বাড়িয়ে একটা বেসিক কন্ডিশন তৈরি করার চেষ্টা করছে। তাহলে এই যে একটা কন্ডিশন, এইখানে কি হচ্ছে দেখেন, এই জায়গাতে আমরা বুঝলাম যে এই জায়গাতে প্রাইমারি সমস্যাটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, এবং এটা কম্পেনসেশন করছে কারা, এইখানে কম্পেনসেশনটা হচ্ছে মেটাবলিক কম্পেনসেশন। মেটাবলিক কম্পেনসেশনটা কি করছে, মেটাবলিক কম্পেনসেশন হচ্ছে। আচ্ছা, এখন এই যে মেটাবলিক কম্পেনসেশন, এটা কি হচ্ছে, তো কিন্তু এটা কি এই পিএইচটাকে কি নর্মাল লেভেলে নিয়ে আসতে পারছে? নর্মাল লেভেলে কিন্তু নিয়ে আসতে পারে না, স্টিল কিন্তু এটা নর্মাল লেভেলে আসে নাই। বাট এখানে কিন্তু কম্পেনসেশন হচ্ছে, কারণ বাইকার্বনেট লেভেল কিন্তু বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে যে পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে খুব সহজ হলো, দেখেন ব্যাপারটা, যে পিএইচ হচ্ছে কম, প্রথমে আপনি দেখলেন এটা হচ্ছে অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাইকার্বনেট লেভেল এটা বেশি, তার মানে কি হচ্ছে, এখানে কম্পেনসেশন হচ্ছে মেটাবলিক কম্পেনসেশন। বাট কম্পেনসেশন হওয়ার পরেও যেহেতু পিএইচ লেভেলটা অ্যাবনর্মালি আছে, তার মানে এখানে পার্শিয়ালি কম্পেনসেশন হচ্ছে। তাহলে এটার পুরো ডায়াগনোসিসটা কি হবে, পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এইটা আমরা আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা হচ্ছে যে আরেকটা কন্ডিশন দেখি। এই জায়গাতে আমরা কি দেখব, এবার আমরা একটা কন্ডিশন ধরি, যেটা হচ্ছে কি, যে ধরেন আমাদের পিএইচ হচ্ছে 7.5। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আমরা ধরি 50
1, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 51। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, কাছে হয়ে গেছে, এটা একটু দূরে আঁকি আমরা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 51। আচ্ছা, আর বাইকার্বনেটকে আমরা ধরি 41। এখানে আমরা নিই এটা। আচ্ছা, এই কন্ডিশনটা তাহলে কি? তাহলে আমরা আবার প্রথমে চলে আসি, এখানে কি হবে, এখানে আমরা ধরে নিই যে এখানে কি হচ্ছে, যে পিএইচ হচ্ছে 7.5, তাই না? এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? এটা আপনারা বুঝতেই পারছেন, যেহেতু 7.45 এর বেশি, তার মানে এটা হচ্ছে যে অ্যালকালোসিস। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড লেভেল। কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেখেন এখানে বেশি, তাই না? তাহলে এখন হিসাব কি মিললো? আপনি যদি উপরে অ্যালকালোসিস দেখেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি হওয়া উচিত ছিল? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে যে অ্যাসিড, তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়তি থাকা মানে কি অ্যাসিডোসিস হওয়া, আর কার্বন ডাইঅক্সাইড লেভেল কম থাকা মানে কি অ্যালকালোসিস হওয়া। তার মানে এইটা যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হতে হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকা উচিত কোনটা? নিচু, তাই না? বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে উপরে, সুতরাং এটা কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিস না। তাহলে আমরা এবার চলে আসি বাইকার্বনেট লেভেল। বাইকার্বনেট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 41, সেটা কি মোর দেন 28, তাই না? তার মানে আমরা কিন্তু এবার এখানে হিসাব মিলে যাচ্ছে যে এখানে একটা অ্যালকালোসিস কন্ডিশন আছে। এই অ্যালকালোসিসটা কেন হচ্ছে? কারণ এখানে বেস বেড়ে যাচ্ছে, তাই না? কারণ বেসটা আমরা দেখছি মোর দেন 28 অর্থাৎ 48 আছে। তার মানে এটা কি ধরনের অ্যালকালোসিস? এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? আচ্ছা, এখন তাইলে এইখানে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেল কেন? আমরা তো ওই যে বলে আসি যে মেটাবলিক অ্যালকালোসিস যেহেতু, তার মানে কি মেটাবলিক অ্যালকালোসিস মানে এটাকে কমব্যাট করার জন্য বডিকে একটা অ্যাসিডোসিস কন্ডিশন তৈরি করতে হবে, তাই না? ওই অ্যাসিডোসিসটা সে কিভাবে করবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস করবে। এই কারণে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু সে বাড়ায় দিছে, মানে হাইপোভেন্টিলেট করে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেড়ে গেছে। তার মানে এখানে কম্পেনসেশনটা করলো কে? রেসপিরেটরি অ্যাসিডোসিস বাই রেইজিং কার্বন ডাইঅক্সাইড টু 51। এখন এই পিএইচটা কি নরমাল লেভেলে আসছে? না, আসে নাই। তার মানে এটা কি ফুলি কম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড? এটা হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড। তাহলে আমাদের ফুল ডায়াগনোসিস যদি আমরা লিখি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা পার্শিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারতেছেন। এরপরে আমরা চলে আসি হচ্ছে যে আরেকটা সুন্দর কন্ডিশনে। আমি আপনাদেরকে সহজ থেকে কঠিনে নিয়ে যাচ্ছি, হ্যাঁ? আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা আমাদের ক্লাসের পরে আমাকে করবেন, আমি আপনাদেরকে ফ্লোর দেব। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে যে আমাদের পিএইচ। পিএইচটা কত? ধরেন আমরা একটা সিনারিও ধরি যে পিএইচ হচ্ছে 7.35, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ধরি 49। আচ্ছা, আরেকটা আমরা ধরি, সেটা হচ্ছে যে বাইকার্বনেট। বাইকার্বনেটটাকে আমরা ধরি 30। এইবার হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন যে এই জায়গাতে ঘটনাটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আমরা এটা ডিসাইড করব কি, যে পিএইচ লেভেলটা কত আছে। আমরা দেখতে পাচ্ছি 7.35। এবার তো আপনার মাথায় হাত পড়ে গেছে, তাই না? যে 7.35, তাহলে এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, কি হবে? এটা তো বোঝা যাচ্ছে না, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আর কি, দেখেন যে এটা হচ্ছে যে আমাদের যে ঘটনাটা ঘটতেছে, যে আমরা এখানে কিন্তু ডিসাইড করতে পারছি না যে এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। আপনাকে আমি একটা উদাহরণের কথা মনে করায় দেই। আমরা যখন এই যে এখানে একটা স্লাইড পড়তেছিলাম, কোন স্লাইডটা? এই এই যে কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড, এটার কথা একটু আপনাকে মনে করাই দিতে চাই। সেখানে আমরা কি বলছিলাম যে আনকম্পেনসেটেড এবং কম্পেনসেটেড সিনারিও কি হতে পারে? আনকম্পেনসেটেড এর ক্ষেত্রে যেটা হবে যে তিনটাই অ্যাবনর্মাল থাকবে, তাই না? আর কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড এর ক্ষেত্রে কি হবে? যে এই জায়গাটাতে এই দুইটা থাকবে অ্যাবনর্মাল, বাট এই যে পিএইচ লেভেলটা এটা কিন্তু হয়ে যাবে নর্মাল। তাহলে আপনি আপনার যে সিনারিওটা আছে এই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন এটার সাথে মিলে কিনা আমরা এখন যে সিনারিওতে আছি। যে কি হচ্ছে দেখেন এখানে 7.35, এটা কি? এটা হচ্ছে যে নর্মাল। বাট কার্বন ডাইঅক্সাইড লেভেল হচ্ছে 49, এটা কি নর্মাল? না, এটা হচ্ছে অ্যাবনর্মাল। কারণ আমরা জানি নর্মাল ভ্যালু হচ্ছে 35 to 45।
আবার বাইকার্বনেট লেভেলটা কি নর্মাল? না, এটাও কিন্তু নর্মাল না, কারণ আমরা জানি নর্মালটা হচ্ছে 22 to 28। তাহলে এই জায়গাতে কি হচ্ছে দেখেন, যে আমরা দেখতে পাচ্ছি একটা লেভেল নর্মাল আর দুইটা লেভেল হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে একটা ফুললি কম্পেনসেটেড সিচুয়েশন। আমি আবার বলি, এটা হচ্ছে একটা ফুললি কম্পেনসেটেড সিচুয়েশন। এখন তাইলে আপনি এটা কিভাবে ডিসাইড করবেন কি ধরনের? কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 49, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড বেশি মানে কি? মানে হচ্ছে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর বাইকার্বনেট হচ্ছে 30, 30 মানে কি বেস বেশি মানে কি? এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? দুইটা সিচুয়েশন কিন্তু হতে পারে। দেখেন আপনারা একটু খেয়াল করে, যে এই যে কারেন্ট সিনারিও, এটাতে কি হতে পারে? এটাতে একটা হতে পারে হচ্ছে কি, যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু 49, তার মানে এটা যেহেতু বেশি আছে, সুতরাং এটা কি হতে পারে? এটা হচ্ছে রেসপিরেটরি রেসপিরেটরি এসিডোসিস হতে পারে, তাই না? আবার 30 যেহেতু বেশি আছে, তার মানে এটা কি হতে পারে? মেটাবলিক এসিডোসিস কিন্তু হতে পারে, তাই না? তার মানে দেখেন দুইটা কন্ডিশনে কিন্তু এখানে হতে পারে। এইখানে যে সিনারিও আছে সেটা কি, সরি, এটা হচ্ছে অ্যালকালোসিস। একটা সেকেন্ড, এখানে আমি একটু স্লিপ অফ টাং হয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? তাহলে দেখেন কি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু 49, তার মানে এটা হচ্ছে বেশি, বেশি যেহেতু তার মানে কি এটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস এর দিকে যায়। আবার বাইকার্বনেটও যেহেতু এখানে বেশি, তার মানে ঠিক এটা কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস এর দিকেও যায়। তাহলে আপনি এটা এখন কিভাবে হিসাব করবেন, কিভাবে কোনটা ডায়াগনোসিস হবে, এখানে কোনটা প্রাইমারি প্যাথোলজি আর কোনটা কম্পেনসেটরি প্যাথোলজি, আপনি কি এটা বুঝতে পারছেন? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ইন দ্যাট কেস আপনাকে কি জানতে হবে, এইটা যদি আপনি এক্স্যাক্টলি আনসার করতে চান, তাহলে পেশেন্টের হিস্ট্রিটা জানতে হবে। কিরকম হিস্ট্রি জানতে হবে? ধরেন এই পেশেন্টটা যদি অ্যাজমার পেশেন্ট হয়, এই পেশেন্টটা যদি অ্যাজমার পেশেন্ট হয়, এই পেশেন্টটাই যদি অ্যাজমার পেশেন্ট হয়, তাহলে তার মানে কি? আপনি চিন্তা করে দেখেন, অ্যাজমা তার মানে কি হচ্ছে? পেশেন্ট কিন্তু শ্বাস নিতে পারছে না। শ্বাস যদি না নিতে পারে, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড লেভেল কিন্তু বেড়ে যাবে। তার মানে এখানে প্রাইমারি প্যাথোলজিটা কি হবে? এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। যেহেতু বডিতে রেসপিরেটরি অ্যাসিডোসিস তৈরি হয়ে গেছে, তার মানে তখন কি হবে? বডি কি করবে? বেসকে বাড়ায় এই অ্যাসিডোসিসটাকে কমব্যাট করার চেষ্টা করবে। এই কারণে কিন্তু বাইকার্বনেট লেভেলটাও বেড়ে গেছে। সেক্ষেত্রে সে কম্পেনসেট করছে কি দিয়ে? মেটাবলিক অ্যালকালোসিস দিয়ে। ইন দ্যাট কেস একটা রোগী যদি শ্বাসকষ্ট নিয়ে আপনার কাছে আসে এবং আপনি এবিজি করার পর এই পিকচারটা পান, তাহলে আপনার ডায়াগনোসিস কিন্তু হবে ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ফুললি কেন? কারণ এটা হয়ে গেছে নর্মাল। আর রেসপিরেটরি অ্যাসিডোসিস কেন? কারণ আপনার রোগীর মেইন সমস্যা ডিসনিয়া, শ্বাস নিতে পারছে না। তার কারণে কি হচ্ছে? তার প্রাইমারি প্যাথোলজি হচ্ছে তার কার্বন ডাইঅক্সাইড লেভেল কিন্তু রিটেইন করছে, তার কারণে এটা হয়ে গেল রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং এটাকে কমব্যাট করার জন্য কি হচ্ছে? বডি কম্পেনসেট করছে কিভাবে? বেস বাড়ায় দিচ্ছে। বেস বাড়ায় দেওয়ার কারণে কম্পেনসেটরটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস দিয়ে। তাহলে একটা রোগী যদি শ্বাসকষ্ট নিয়ে আসে, এই সেম সিনারিওতে আপনার ডায়াগনোসিস হবে ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। বোঝা গেছে? এবার আমরা হচ্ছে যে আরেকটা কন্ডিশন আপনাকে দেখায়। ঠিক এই রোগীটা যদি ভমিটিং নিয়ে আসে আপনার কাছে, ভমিট, প্রচুর বমি করতেছে, এরকম একটা কন্ডিশন নিয়ে যদি সে আসে, তাইলে কি হচ্ছে দেখেন। বমি করা মানে কি? আমরা জানি অ্যাসিড আছে, ঠিক কিনা, পেটের মধ্যে। অ্যাসিড যদি থাকে, তার মানে কি? অ্যাসিড তো হচ্ছে যে অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া। অ্যাসিডের পরিমাণ যদি কমে যায়, তার মানে কি? এটার কাউন্টার পার্ট বেজটা হচ্ছে বেড়ে যাওয়া, তাই না? এই যে বেজটা তো আপনার হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে। তার মানে এই কন্ডিশনটা হবে কি দেখেন, এটা হবে হচ্ছে যে মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? একটা পেশেন্ট বমি করে যদি আসে এই সেম সিনারিওতে, তার ডায়াগনোসিসটা হবে কি? মেইন ডায়াগনোসিস হবে মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস যেহেতু বডিতে অ্যালকালোসিসের পরিমাণ কমে গেছে, অ্যাসিডের পরিমাণ, সরি, অ্যালকালোসিসের পরিমাণ বেড়ে গেছে, অ্যাসিডের পরিমাণ কমে গেছে, সুতরাং বডি এটাকে কমব্যাট করার চেষ্টা করবে। সে কি করবে? সে শ্বাস প্রশ্বাস কমায় দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে রিটেন করার ট্রাই করবে, অর্থাৎ সে কম্পেনসেট করবে কি দিয়ে? রেসপিরেটরি অ্যাসিডোসিস এর মাধ্যমে। তাহলে এই রোগী যদি বমি নিয়ে আসে, তাহলে আপনার ডায়াগনোসিস হবে কি দেখেন, যে ফুললি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। আবার একটু আগে আপনার মনে আছে যে অ্যাজমা হলে কিন্তু তার ডায়াগনোসিসটা ছিল ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার মানে ফুললি কম্পেনসেটেড একটা রোগী যদি থাকে, তাহলে আপনি যদি তাকে ডায়াগনোসিস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই জানতে হবে তার প্রাইমারি প্যাথোলজি, বা সে কি সিমটম নিয়ে আপনার কাছে আসছে। বোঝা গেছে কি? ক্লিয়ার তো এই পর্যন্ত? আশা করি এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হন, তাইলে হচ্ছে যে আমি এখন আপনাদেরকে কয়েকটা সিনারিও দেখাবো। চলেন আমরা কিছু সিনারিওতে চলে আসি।
ঠান্ডা মাথায় আপনারা হচ্ছে যে কোশ্চেনগুলি দেখবেন। আচ্ছা, এখন হচ্ছে আশা করি এখানে তো হচ্ছে যে আপনার আমরা এখানে হচ্ছে একটু লাইভলি পার্টিসিপেট করি। হ্যাঁ, আপনারা যেটা করবেন যে হচ্ছে যে এখানে কমেন্ট করা যায়, আমি একটু চেক করে নিই এক সেকেন্ড। আচ্ছা, আপনাদের থেকে আমি এখন একটু কমেন্ট এক্সপেক্ট করব। এই যে সিনারিওটা আপনারা দেখবেন, আপনারা যারা আছেন আপনারা কাইন্ডলি একটু হচ্ছে যে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে একটু লাইভলি হবে। আবার কেউ যদি হচ্ছে ডিরেক্ট মুখে বলতে চান সেটাও করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা একটু এবার হচ্ছে যে আমাদের একটু, আমরা যারা দেখছি আমাদের প্রত্যেকের হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, তাহলে আমরা সবাই ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা একটু এখানে দেখি। প্রথম কথা দেখেন এখানে কি লেখা আছে যে এ পেশেন্ট হ্যাজ অ্যান আর্টেরিয়াল, প্রথম কোশ্চেনটা দেখেন আপনারা। হ্যাঁ, যে এ পেশেন্ট হ্যাজ অ্যান আর্টেরিয়াল ব্লাড গ্যাস স্যাম্পল টেকেন এন্ড দ্য ফলোইং রেজাল্ট ইজ অবটেইনড। কি পাচ্ছি আমরা দেখেন, এখানে আমরা পাচ্ছি হচ্ছে পিএইচ হচ্ছে 7.48, তাই না? 7.48, তার মানে কি এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? এটা হচ্ছে অ্যালকালোসিস। আচ্ছা, এখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখছেন। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কিন্তু আমরা প্রথমে দেখবো না, তাই না? আমরা প্রথমে কি করব, আমাকে ডায়াগনোসিস করতে হবে, যেহেতু এটা হচ্ছে অ্যালকালোসিস কন্ডিশন। তাহলে এটা কিভাবে হতে পারে? অ্যালকালোসিস যদি হয় তার মানে এটা কি হতে পারে দেখেন, এটা হতে পারে, কেউ কি পার্টিসিপেট করতে চান আমাদের সাথে, যারা মিটে আমাদের সাথে অ্যাড আছেন, কেউ কি এই কন্ডিশনটা ইন্টারপ্রিট করতে চান কিনা, বুঝায় বুঝায়। যেমন আমি প্রথম একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। যে প্রথম কথা আমরা বলছি যে পিএইচ হচ্ছে 7.48, তাই না? পিএইচ যদি 7.48 হয় তার মানে এটা হচ্ছে অ্যালকালোসিস। অ্যালকালোসিস যদি হয় তার মানে কি হবে, অ্যালকালোসিস দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যে অ্যালকালোসিস হতে পারে, আবার কি বাইকার্বনেট লেভেল বেড়ে গিয়েও অ্যালকালোসিস হতে পারে। এইখানে কি হচ্ছে দেখি আমরা, আমরা দেখছি এখানে বাইকার্বনেট লেভেল হচ্ছে 30, নর্মাল লেভেল কত 22 to 28। তার মানে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইকার্বনেট অর্থাৎ বেস লেভেল কিন্তু বাড়তি। তার মানে আমরা যদি বলি যে এই যে 30, যেটা অর্থাৎ হচ্ছে যে আমরা যেটা দেখছি যে হচ্ছে যে পিএইচ এবং বাইকার্বনেট লিখে দেখে কিন্তু আমাদের কি মনে হচ্ছে দেখেন, যে এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। কেন? তার কারণ হচ্ছে যে বাইকার্বনেট লেভেল কিন্তু বাড়তি, ঠিক কিনা? আচ্ছা, এখন আবার আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এসে দেখি, সেটা আবার কি দেখেন, এটা হচ্ছে 45, তাই না? আচ্ছা, 4.5, সরি 4.5, এটা কিন্তু কিলো প্যাসকেলের হিসাব। আমি আপনাদের মনে করাই দিই, এটা যদি এমআরসিএস এর বই থেকে কালেক্ট করে, এটা হচ্ছে কিলো প্যাসকেলের হিসাব, এবং কিলো প্যাসকেলের হিসাবে কার্বন ডাইঅক্সাইড লেভেলের নর্মাল লেভেল কত? নর্মাল লেভেল হচ্ছে 4.7 to 6 কিলো প্যাসকেল। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড লেভেলও কিন্তু কম আছে। এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল কম থাকা মানে কি আপনি মনে করে দেখেন, কার্বন ডাইঅক্সাইড যেহেতু অ্যাসিড, তার মানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইড কম থাকা মানে অ্যালকালোসিস। তাহলে আপনি এইখানে কি পাচ্ছেন দেখেন, আপনি যদি পিএইচ 7.48 দেখেন, যেটা কিনা অ্যালকালোসিস, আর কার্বন ডাইঅক্সাইড লেভেল যেহেতু কম আছে, তার মানে এটাকে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিসও কিন্তু বলতে পারি, ঠিক কিনা? তাহলে দেখেন এই যে কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একই সাথে কি হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে আয় হায় ঘটনা কি, কিছু তো বোঝা যাচ্ছে না। এখানে একই সাথে হচ্ছে যে পিএইচ 7.48, তাই না? অ্যালকালোসিস, এটা তো যেহেতু বাইকার্বনেট লেভেল বেশি, তার মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। আবার কার্বন ডাইঅক্সাইড লেভেলও বেশি, সরি কম, তার মানে এটা তো রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। এখন এটা তাহলে আলটিমেটলি কি জিনিস? এই জায়গাতে আপনার হেল্প নিতে হবে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের, ঠিক কিনা? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা দেখেন আপনার কি আছে, এখানে আছে হচ্ছে 10.1 কিলো প্যাসকেলের হিসাবে। এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল? আপনাদের আমি একটু মনে করাই দিই যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কিন্তু হচ্ছে যে আপনার নর্মাল লেভেল হচ্ছে 10 to 13 কিলো প্যাসকেল, তাই না? তার মানে এটা হচ্ছে নর্মাল। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে একটা পেশেন্ট সে কি করছে, তার কার্বন ডাইঅক্সাইড লেভেল কম আছে, ঠিক কিনা? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কার্বন ডাইঅক্সাইড লেভেল কম আছে। কারণ কার্বন ডাইঅক্সাইড লেভেল কখন কম হয়, আপনি যখন অনেক জোরে জোরে শ্বাস দিবেন, তাই না? হাইপার ভেন্টিলেট করবেন, তখন কি হবে, আপনি কিন্তু বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এক্সপ্রেশন মাধ্যমে বের করে দেবেন। সাথে সাথে কি হবে দেখেন, আপনি কিন্তু অনেক বেশি জোরে জোরে শ্বাসও নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অক্সিজেন লেভেলও কিন্তু অনেকখানি রাইজ করে যাওয়ার কথা। বাট এখানে দেখেন, এখানে অক্সিজেন লেভেলটা আছে কিভাবে, 10 to 13 হচ্ছে নর্মাল লেভেল, সেটা আছে 10-এ। কারণ একটা রোগী যদি হাইপার ভেন্টিলেট করে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমায় দেয়, তাহলে তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আরেকটু বেশি হওয়া উচিত ছিল, এখানে কিন্তু সেটা হয় নাই। তাহলে এইটা আমরা ধরে নিতে পারি যে এটা রেসপিরেটরি কন্ডিশনে এই ঘটনা হয় নাই। তাহলে এই ঘটনাটা হলো কেন? এটা হলো হচ্ছে যে বাইকার্বনেটের কারণে। অর্থাৎ এই কোশ্চেনটা আমরা তাহলে আমরা আনসার দিতে পারি কি, এটার উত্তরটা হবে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস বা বি। সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো কনফিউশন?
আচ্ছা, তাহলে এখানে কোনো কোশ্চেন এখন আসে নাই, তাহলে আমরা এটা যদি একটু সামারাইজ করি, আমরা প্রথমে দেখলাম পিএইচ হচ্ছে 7.48, তাই না? তার মানে এটা কি, এটা হচ্ছে যে আমাদের অ্যাসিডো সরি অ্যালকালোসিস। এখন অ্যালকালোসিস কেন? বাইকার্বনেট লেভেল বেশি, তার মানে এটা মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড লেভেল কম, সুতরাং এটা রেসপিরেটরি অ্যালকালোসিসও হতে পারে। বাট এটাকে আমরা কেন মেটাবলিক অ্যালকালোসিস বলতেছি? কারণ যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হতো তাহলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা আরেকটু বেশি থাকা উচিত ছিল, কারণ পেশেন্ট হাইপার ভেন্টিলেট করছে। এখানে যেহেতু পার্শিয়াল প্রেসার অক্সিজেন লেভেলটা নর্মাল, সেই কারণে কিন্তু এটাকে আমরা বললাম মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এটার উত্তর হবে কি? বি। এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রথম কোশ্চেনটা। এরপরে আসেন আমরা আবার আসি, এইবারে আমরা চলে আসি হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। এই যে এইটা, এইটা একটু দেখেন আপনারা। এখানে কি কোশ্চেনটা দেখেন তো, যে হুইচ অফ দি ব্লাড গ্যাস রেজাল্টস লিস্টেড বিলো ইজ মোস্ট লাইকলি টু ফিট উইথ এ পেশেন্ট হু হ্যাজ অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? তাহলে কি বলছে, যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে কোনো রোগী যদি আসে তাহলে তার কোন ধরনের ব্লাড পিকচারটা হবে, এইটা হচ্ছে যে আপনারা একটু দেখার চেষ্টা করেন। এখানে কি আনসার হবে আপনারা একটু দেখেন, আপনাদেরকে দেখার জন্য আমি 1 মিনিট টাইম দিচ্ছি। কেউ আনসার করতে চান অথবা বলতে চান তাহলে খুব ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে যে আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে কি আমি কি দৈব চয়ন ভিত্তিতে একজনকে একটু কাইন্ডলি ওপেন করে ওনার সাথে এটা ডিসকাস করবো, কোনটা করলে ভালো হয়? আচ্ছা, তাহলে আমরা একটু যদি বলি আর কি, দাঁড়ান আমি হচ্ছে যে একটু দেখি এখানে কে আছেন আমাদের সাথে লাইভে। 1 মিনিট, কাকে ধরা যায়? আচ্ছা, এখানে হচ্ছে জিসান ভাই আছেন, আমার ইএসএমএম এর বড় ভাই। আমরা উনাকে হচ্ছে এখানে দৈব চয়ন ভিত্তিতে সিলেক্ট করি। ভাই আছেন তো নাকি? জিসান ভাই, হ্যালো। হ্যালো। আচ্ছা, আমি জানি না ভাই আছেন কিনা। আপনাদের মধ্যে কেউ কি আমার সাথে এটা একটু লাইভ ডিসকাশন করতে চান? কেউ কি ওপেন করতে চান? এনিবডি? আমরা আপনাকে গাইড করব এখানে, আপনার সাথে কথা বলতে বলতে আমরা এটা সলভ করব। আপনার নিজেরও আইডিয়া অনেক ক্লিয়ার হবে। এনিবডি, যে কেউ? আচ্ছা, কেউ মনে হয় এটা হচ্ছে ডিসকাস করতে চাচ্ছেন না হয়তো লাইভে, এটা আমরা জানি। আমাকে জিজ্ঞেস করলে আমি নিজেও হাত তুলতাম না। কেউ? মোহাম্মদ ভাই? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া আছেন না, দেখা যাচ্ছে তো? জি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা একটু ডিসকাস করা শুরু করি। হ্যাঁ, তাহলে দেখেন 10 নাম্বার জি। কোশ্চেন কি বলছে, যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? তাহলে এখানে মেইন কথা কি? জি। রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হতে হয় তাহলে কি হতে হবে বলেন তো ভাইয়া? পিএইচ কি হবে, কম হবে না বেশি হবে? পিএইচ কম হবে, পিএইচ কম হবে, মানে এই তো গুড। 7.35 এর নিচে হবে। নিচে হবে, ভেরি গুড। তার মানে 1 নাম্বার জি। অপশনটা না, এটা আমরা কেটে দিতে পারি, তাই না ভাইয়া? কারণ হচ্ছে দেখেন 1 নাম্বারে কি আছে, পিএইচ হচ্ছে 7.57, তার মানে 1 নাম্বার উত্তর হবে না, 7.57। এটা বাদ বা জি। একার দেওয়া। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কি, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি হবে? জি, কার্বন লেভেল 45 এর বেশি হবে। বেশি হবে, হ্যাঁ। আমরা যেহেতু এটা হচ্ছে জি। এমআরসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, তার মানে সেক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে 4.7 টু 6 কিলো প্যাসকেল, তাহলে 6 এটা কিলো 6 কিলো প্যাসকেলের বেশি প্যাসকেলের হবে। বেশি হবে, তাই না? তাহলে জি, এখন জি, আমরা দেখি 1 নাম্বার আমরা আগেই বাদ দিছি, তাই না? আচ্ছা, এখন বাকি জি। যে অপশনগুলি আছে এগুলির মধ্যে কোনটাতে হচ্ছে 6 কিলো প্যাসকেলের বেশি আছে কার্বন ডাইঅক্সাইড? দেখেন 2 নাম্বারে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আমরা দেখতে পাচ্ছি 2। 10.2। 10.2, জি, জি। তার মানে এটা একটা 10.2। অপশন হতে পারে, তাই না? আচ্ছা, জি, তারপরে হচ্ছে যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 3 নাম্বার অপশনে দেখেন 7.4, তাই না? 4। তাহলে জি। এটাও হতে পারে 6 এর বেশি। আবার দেখেন 4 নাম্বারে 4 নাম্বারটা হতে পারে 7.3, এটাও হতে পারে। 5 নাম্বারের জি, জি। ক্ষেত্রে দেখেন, 5 নাম্বারের ক্ষেত্রে এটা আছে হচ্ছে 3। 3.8। হ্যাঁ, তার মানে এটা হবে না, তাই তো? এটা হবে না। জি, ইয়েস, তাহলে আমরা জি, 1 আর 5 যে না, এটা আমরা বুঝে গেলাম, তাই তো? আচ্ছা, জি। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে কি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? এখানে দেখেন যে আমাদের এখানে জি, কি কি মেজারমেন্ট আছে। এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আহ এই জায়গাতে আপনাদের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? তার মানে এটাকে কম্পেনসেট করার ট্রাই করবে কি?
এই জায়গাতে কম্পেনসেট করা ট্রাই করবে কে? রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা জানি যে সেই ক্ষেত্রে নরমালি কি হওয়া উচিত, যে বাইকার্বনেট লেভেলটা বাড়া উচিত, তাই না? কারণ অ্যাসিডোসিস একটা কন্ডিশন আছে, এটাকে আমাকে যদি কমব্যাট করতে হয় তাহলে বডিতে কি করতে হবে? অ্যালকালোসিস তৈরি করতে হবে, ঠিক কি না? সবাই ফলো করতে পারছেন আমাকে? আমি আবার জি বলি জি জি যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না, যে বডিতে অলরেডি একটা অ্যাসিডোসিস কন্ডিশন তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড রিটেইন করার কারণে, তার মানে বডিতে অনেক অ্যাসিড আছে, এখন বডি এটাকে নরমাল কন্ডিশনে ফেরত নিয়ে যেতে চায়, তাহলে সে কি করবে? সে কিন্তু বেসটাকে বাড়াবে, তাই না? বেস বাড়াবে, হ্যাঁ বেস বাইকার্বনেট বাড়াবে, হ্যাঁ, লেভেলটাকে বাইকার্বনেট লেভেল সে বাড়াতে চায়, বেস বাড়বে, হ্যাঁ বেস বাড়াবে, বাট বাড়াতে হচ্ছে যে কিন্তু সে কিন্তু এইটা বাইকার্বনেট লেভেল বাড়াতে হবে। জি হ্যাঁ বাড়াতে হবে। তাইলে হচ্ছে যে এই জায়গাতে তো দেখেন আমরা জানি যে 2, 3, 4 এই তিনটার মধ্যে কিন্তু আনসার হবে। দেখেন 3 তে লেখা কি, যে বাইকার্বনেট লেভেল 14, দেখছেন? তার মানে এটা 14 কি হবে? এটা তো জি হওয়া জি সম্ভব না, কারণ বাইকার্বনেট লেভেল যদি না 14 হয় তার মানে এটা কি? এটা মানে হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? এটা তার বলিক মানে এটা অ্যাসিডোসিস কিন্তু জি এটা হবে না, এটা বাদ। তাহলে অপশন থাকলো কি 2 আর 4 এর মধ্যে, আচ্ছা 2 এবং 4। এটা কিন্তু অনেক 2 নাম্বারটার অনেক মধ্যে হ্যাঁ বাইকার্বনেট লেভেলটা নরমাল লেভেল আছে, হ্যাঁ। আর 4 নম্বরে কি আছে? বাইকার্বনেট 4 লেভেলটা নাম্বারে লেভেলটা বাড়তি আছে, বাড়তি আছে, 30.2 হ্যাঁ 28 এর 30 চেয়ে বেশি পয়েন্ট, আছে। হ্যাঁ 28 এর থেকে বেশি আছে। আচ্ছা, তাহলে এই জায়গাতে হচ্ছে যে এবার আমাদের একটা খুব চমৎকার আইডিয়া আসবে, সেটা হচ্ছে কি বেজ অ্যাক্সেস, দেখছেন? তাহলে 2 আর 4 এর জি মধ্যে যে কোনো একটা, 2 আর 4 দুইটাই মনে হচ্ছে ফিজিবল, তাই না? বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেজ অ্যাক্সেস বলে একটা অপশন আছে, এই যে দেখেন আমি যেখানে দিচ্ছি একটা জায়গাতে বেজ জি অ্যাক্সেস আছে কি -2.2 মিলিমোল, দেখছেন সামনে? এই যেটা কিন্তু মাইনাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ। আচ্ছা আর আরেক জি জায়গাতে জি দেখেন এখানে অ্যাক্সেস যেটা আছে এটা কি? এটা আছে হচ্ছে যে 5.3, অর্থাৎ একটাতে প্লাস ভ্যালু আছে একটাতে মাইনাস ভ্যালু আছে, ঠিক কিনা? মাইনাস জি আচ্ছা, তার মানে জি আমরা জি এখন ন্যারো ডাউন করছি, আমাদের অপশন হচ্ছে 2 আর 4 এর মধ্যে। এখন আমরা 2 আর 4 এর মধ্যে কোনটা হবে এটা আমরা জাজ করতে চাই। আচ্ছা, এখন আপনি তাহলে আসবেন কি? আসবেন হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? অ্যাসিডোসিস মানে কি? এটাতে অ্যাসিডের পরিমাণ বেশি না বেজের পরিমাণ বেশি? অ্যাসিডের পরিমাণ বেশি। তার মানে আমি যদি বলি যে বেজ এক্সেস যেটা, সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কি মনে হয়? নেগেটিভ। নেগেটিভ হবে, ভেরি গুড। কারণ হচ্ছে যে এটা নেগেটিভ থাকে হবে। অ্যাসিডিক কন্ডিশন, অ্যাসিডিক কন্ডিশনে তো বেজ এক্সেস থাকার কথাই না, এটা তো নেগেটিভ থাকবে। এই জায়গাতে তো ওকে দেখেন ওকে এটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা 5.3, তাই না? এটা পজিটিভ দেওয়া, আর এখানে কি দেওয়া দেখেন? এখানে দেওয়া হচ্ছে -2.2 -2.2। তাহলে উত্তর কি হবে ভাইয়া? ও 2 হবে। 2 হবে। কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন না কারো? না আচ্ছা, এই তো ভেরি গুড। তাহলে এটা কিন্তু একটা কন্ডিশন দেখা হয়ে গেল। আপনি আমার সাথে থাকেন, আমরা যদি একটু ডিসকাস করি তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। এবার আমরা এই কন্ডিশনটাতে আসি, হ্যাঁ 22, এটা একটু পড়েন তো ভাইয়া। Which of the conditions listed below is most likely to account for the following arterial blood gas result? আচ্ছা, pH পিএইচ 7.49, তাহলে আমরা 7.49 ধাপে ধাপে আসি। পিএইচ 7.49, তাহলে কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? alkalosis ওকে, তাহলে অ্যালকালোসিস, এটা আমরা পেয়ে গেলাম। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আমরা দেখবো না, আমরা আগেই বলেছি। জি প্রথমে আমরা কি দেখবো? বাইকার্বনেট লেভেল দেখবো, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখবো। বাইকার্বনেট লেভেল কত আছে এখানে দেখেন? bicarbonate 22, তাই না? জি এটা তাহলে কি নরমাল নাকি অ্যাবনরমাল? 2 22 টু জি 28 হচ্ছে নরমাল, তার মানে এটা হচ্ছে নরমাল লেভেল নরমাল। আচ্ছা, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে দেখেন? 2.4। এটা কিসে? এটা হচ্ছে যে আমাদের 2.4 হ্যাঁ এটা কিলো প্যাসকেল হিসেবে, আমরা কিলো প্যাসকেল কত 4.7 টু 6 কিন্তু নরমাল, তার মানে এখানে তো কম আছে, 2 তাই না? 6 হ্যাঁ, তাহলে এটা জি কি ধরনের জি জি অ্যালকালোসিস মনে হচ্ছে আপনার কাছে? বাইকার্বনেট লেভেল নরমাল, কার্বন ডাইঅক্সাইড লেভেল কম। কার্বন ডাইঅক্সাইড লেভেল মানে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড যদি কম থাকে তাহলে এটা কি হবে? কি হবে ভাই? ইয়েস, অ্যাসিড কম রেসপিরেটরি এটা অ্যালকালোসিস। রেসপিরেটরি alkalosis রেসপিরেটরি অ্যালকালোসিস, হ্যাঁ কোনো কনফিউশন নাই তো ভাইয়া? জি জি দেখেন যে না না বাইকার্বনেট নরমাল আছে, তাই না? তার মানে এটা মেটাবলিক কম্পোনেন্ট এখানে জি জি নরমাল। কার্বন ডাইঅক্সাইড লেভেল কম আছে, এটা কি রেসপিরেটরি কম্পোনেন্ট, তাই না? রেসপিরেটরি রেসপিরেটরি কম্পোনেন্ট কম জি আছে, জি কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি কম্পোনেন্টের এসিডটাকে নির্ধারণ করে, যেহেতু এসিড লেভেলটা কম আছে রেসপিরেটরি কম্পোনেন্টের, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে যে রেসপিরেটরি এই অ্যালকালোসিস। রেসপিরেটরি ইজি না? alkalosis আচ্ছা, এখন এইখানে আপনাকে আমি হচ্ছে যে একটু কনফিউজ করে দেব, সেটা হচ্ছে যে এই যে এ অপশনটা দেখেন আর ডি অপশনটা দেখেন, টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর, দেখছেন? টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরের তো হচ্ছে আপনার কি হয়? রেসপিরেটরি
অ্যাসিডোসিস হয়, তাই না? ওইখানে কিন্তু হচ্ছে যে আপনার অ্যালকালোসিস হওয়ার কথা না, এটা কিন্তু হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং আমি একটু মনে করাই দিতে চাই, টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরে কি ছিল? টাইপ 1 এ ছিল শুধুমাত্র হাইপোক্সেমিয়া, মনে আছে? অক্সিজেন লেভেল কম হাইপোক্সেমিয়া, ছিল, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টাইপ 2 অক্সিজেন তে লেভেল কি কম ছিল? থাকবে। হ্যাঁ, আর টাইপ 2 টাইপ তে কি 2 ছিল? তে হচ্ছে অক্সিজেন লেভেল কম থাকবে এবং অক্সিজেন লেভেল কম এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়তি থাকবে। বাড়তি থাকবে। ভেরি গুড। এই তো তাহলে হচ্ছে যে আমরা পেরে যাচ্ছি। তাহলে আমরা এবার জি। পরেরটাতে আসি। এই যে এটাও দেখেন অনেক বড়, তাই না? কিন্তু বড় জিনিসগুলি পারলেই আপনি হচ্ছে যে সব পরীক্ষাতে আনসার করতে পারবেন। এইটা একটু হচ্ছে আমরা পড়ে দেখি। তাহলে এখানে কি বলছে ভাই দেখেন, যে হুইচ অফ দ্য ফলোইং ব্লাড গ্যাস রেজাল্টস উড ফিট উইথ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেটরি রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এখানে প্রথম প্রাইমারি প্যাথোলজি কোনটা ভাইয়া? মেটাবলিক অ্যাসিডোসিস। ভেরি গুড। এই যে আমরা তাহলে এটাকে হচ্ছে জায়গায় দাগ দিই, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, আচ্ছা। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে ভাইয়া? এখানে প্রাইমারি প্যাথোলজি কোথায়? বাইকার্বনেটে, তাই না? জি, বাইকার্বনেট কি কমবে নাকি বাড়বে? বাইকার্বনেট লেভেলটা হচ্ছে বেস। এখানে কমে যাবে। ভেরি গুড, বাইকার্বনেট লেভেল কমে যাবে। তাহলে আমরা যদি এখন এখানে আনসার খুঁজি, জি। এই জায়গাতে দেখেন এ, বাইকার্বনেট লেভেল কি বেশি না কম? বেশি। বেশি, তার মানে এটা আনসার না, তাই না? আমাদের কম খুঁজতে হবে। বেশি হবে। জি। হ্যাঁ, আচ্ছা। এটা তো জি। মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না ভাইয়া? তাহলে হচ্ছে কি আমাদের বেস কম থাকবে, জি। অর্থাৎ বাইকার্বনেট কম থাকবে, তাই না? এখানে বাইকার্বনেট বেশি আছে, তাহলে এটা আনসার না, এ হচ্ছে বাদ। ঠিক আছে, জি। বোঝা গেছে? ক্লিয়ার তো? জি। জি। আচ্ছা, জি। আর এটা কি হচ্ছে ভাইয়া? এই যে দেখেন বাইকার্বনেট 14, তার মানে এটা কিন্তু আনসার হইতে পারে। 14। হতে পারে কিনা, তাই না? এটা কিন্তু কম আছে, এটা জি। হতে পারে একটা আনসার। বাইকার্বনেট লেভেল এখানে নরমাল আছে, তার মানে এটাও আনসার হওয়া উচিত না, ঠিক কিনা? ঠিক আছে ভাইয়া, সবাই বুঝে জি। যাচ্ছে তো? আচ্ছা, এবার আমরা এই জায়গাটাতে দেখি, এই যে এই বাইকার্বনেটটা, এটা কি? এটা কিন্তু আবার হতে পারে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে বাইকার্বনেট লেভেলটা কম আছে। হতে পারে। হ্যাঁ, তার মানে আমরা এখন পর্যন্ত পেলাম বি আর ডি কম আছে। আনসার হতে পারে। জি। হ্যাঁ, আর তে কি দেখতে পাচ্ছি আমরা? বাইকার্বনেট লেভেলটা এটা কিন্তু নরমাল, তার মানে এইটা আনসার হওয়ার কথা না। তাহলে আমাদের আনসার হবে কি? নরমাল। বি আর ডি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। এবার ওরা তাহলে কি বলছে, যে সাথে কি আছে? তাদের আছে হচ্ছে কম্পেনসেটরি রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন কম্পেনসেটরি তার মানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটাও কিন্তু ওলট পালট থাকবে, কিন্তু ওরা কিন্তু বলেন এটা কি ফুল কম্পেনসেশন নাকি পার্শিয়াল কম্পেনসেশন। সুতরাং শুধু পিএইচ দিয়ে কিন্তু আপনি জাজ করতে পারবেন না। তাহলে আপনাকে কি দেখতে হবে? কার্বন ডাইঅক্সাইড কন্ডিশনটা দেখতে হবে। ওরা কি বলছে, যে একই সাথে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কি? কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা নাকি কম থাকা? কার্বন ডাইঅক্সাইড কম থাকবে। কার্বন ডাইঅক্সাইড কম থাকবে। ভেরি গুড। এখন তাহলে আমরা বি আর ডি এর মধ্যে দেখি। বি জি। তে দেখেন তো ভাইয়া, বি তে কি 7.4, নরমাল কত? 4.7 টু 6। এটা কি বেশি না কম? বেশি। ভেরি গুড। তাইলে হচ্ছে যে আমাদের আনসার একটাই থাকে, সেটা কি? ডি। এখানে দেখেন আপনি কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি বেশি না কম? ডি। কম, তাই না? তার মানে 3.8। হচ্ছে এটা, হ্যাঁ, হ্যাঁ, এটা কম 3.1 আছে। কম। তাহলে আমরা জি। পেয়ে গেলাম কি, যে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে কেন? কারণ বাইকার্বনেট লেভেলটা এখানে বেশি, তাই না? এই যে বাইকার্বনেট লেভেল হচ্ছে, সরি, কম, জি। 19.1। আর তার সাথে কম্পেনসেটরি রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে, তার মানে উত্তর হচ্ছে কি 3.8। এটাও কিন্তু কম, তার মানে আমাদের উত্তর হচ্ছে ডি। 3.8। ক্লিয়ার তো? হ্যাঁ, এইভাবে হচ্ছে যে আপনি জি। ধাপে ধাপে সবগুলি হচ্ছে করতে হবে। আরো কোশ্চেন আছে ভাই, আপনার মুক্তি নাই আজকে। ভাইয়ার ভাইয়ার পুরো নামটা কি ভাইয়া? আম, আদিল রহমান, মোহাম্মদ ও, আদিল আদিল রহমান। রহমান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে। আদিল রহমান ভাই এখন কোথায় আছেন? জি। এখন কি কোথাও জব করছেন? আমি পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা জি, আচ্ছা আমি আচ্ছা একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা, প্রাইভেট কোম্পানিতে। কোথায় থাকেন আপনি? ঢাকা, ঢাকা না ঢাকার বাইরে? আমি আমি চিটাং। চিটাগাং এ না? আচ্ছা আচ্ছা, চিটাগাং গিয়েছিলাম কিছুদিন আগে, ভালোই লাগলো আর কি, কিন্তু অনেক জ্যাম বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এটা তো পেয়ে গেলাম। এইবার হচ্ছে যে আমরা পরের কোশ্চেনটাতে চলে আসি। 38 আমরা হচ্ছে যে এইবার হচ্ছে আমরা আসি, একটু কাইন্ডলি পড়েন ভাইয়া, আমি তাহলে আপনার সাথে পরে ডিসকাশনে যোগ দেবো। Um, which of the following arterial blood gas results would fit with chronic respiratory acidosis with compensatory metabolic alkalosis? ওকে, তাহলে প্রাইমারি প্যাথোলজি কোনটা ভাইয়া?
chronic respiratory acidosis. ভেরি গুড, তাহলে আমরা এটাতে দাগ দিলাম। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি? কার্বন ডাইঅক্সাইড লেভেল কি হবে? কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়বে, কার্বন বাড়বে, লেভেল ভেরি বাড়তে গুড। থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে হচ্ছে যে আমরা অপশন এ তে দেখি কার্বন ডাইঅক্সাইড লেভেল নরমাল কত? 6 পর্যন্ত নরমাল, এর বেশি হলে অ্যাবনরমাল, তাই না? তাহলে এটা আনসার হতে পারে, এ আনসার হতে পারে, জি। তাই না? আচ্ছা, বি এর ক্ষেত্রে দেখি জি। আমরা, বি আনসার না, কারণ এটা তো কম আছে, তাই না? জি জি ঠিক আছে, তাহলে হচ্ছে যে বি আনসার না, এ হতে পারে। সি তে দেখছি আমরা এখানে বেশি আছে, তার মানে সিও আনসার হতে পারে, এ আর সি আনসার হতে পারে। সিও আনসার হতে পারে। হ্যাঁ, জি। ডি তে আমরা দেখি এটা কি আনসার হবে? এটা হবে না, তাই না? কারণ এখানে কম আছে। না। হ্যাঁ, আর হচ্ছে ই তে দেখি আমরা, ই তে দেখেন, ই তে কিন্তু বেশি আছে, তার মানে আমরা এখন আনসার ইও হতে পারে। হ্যাঁ, জি। তাহলে এ, সি আর ই, এই তিনটা কিন্তু আনসার হইতে পারে, ঠিক কি না? জি। আচ্ছা, এবার তাইলে আমরা আমাদের পরের ধাপে চলে যাই। সেটা কি? আমাদের কি কম্পেনসেশন হচ্ছে? কম্পেনসেটরি মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যালকালোসিস মানে কি অ্যালকালোসিস। ভাইয়া? বাইকার্বনেট লেভেল কি হবে? বাড়বে নাকি কমবে? বাইকার্বনেট লেভেল বাড়বে। ভেরি গুড, তাইলে আমরা হচ্ছে এখন এ, সি আর ই তে বাইকার্বনেট লেভেলটা দেখি। এ তে দেখা যাচ্ছে কি বাইকার্বনেট লেভেল বেশি, তাই না? বেশি আছে। জি জি তাইলে এ আনসার হইতে পারে, ঠিক কিনা ভাইয়া? জি। আচ্ছা, সি তে দেখি আমরা বাইকার্বনেট লেভেল কম আছে, তার এটা আনসার হবে না, কম আছে। হবে না, তাই না? কারণ আমার তো বাড়তে হবে, কারণ এখানে বলছে কম্পেনসেটরি মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, আর এইখানে হচ্ছে যে আবার ঠিক। দেখেন 23.8 যেটা, এটা কি নরমাল, তার মানে এটাও কিন্তু আনসার হবে না, Normal. কারণ আমার তো বাড়তে হবে, এখানে বলেই দিছে ওরা কম্পেনসেটরি মেটাবলিক অ্যালকালোসিস হবে। তাহলে দেখেন আনসারটা কি হবে? জি। কোনটা হবে? এ, আচ্ছা তাহলে এই এই হবে। দেখছেন, আপনাকে এই যে এখানে কতগুলি মান দিছে, আপনাকে তো এগুলো কিচ্ছু এত ডিসকাস করার দরকারই নেই, আপনি খালি ধাপে ধাপে এগোবেন, এত জাগনের মধ্যে থেকে খুব ইজিলি কিন্তু আপনি আনসারটা বের করে ফেলতে পারতেছেন। দেখছেন, আপনি যদি নর্মালি দেখা শুরু করতেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অক্সিজেন, বাইকার্বনেট, প্রত্যেকটা চেক করতে হইতো। এত সময় নিলে তো আপনার এক কোশ্চেনেই 5-7 মিনিট চলে যাবে, বাট এভাবে যদি আপনি ধাপে ধাপে করেন, দেখেন আপনি কিন্তু উইদিন 1 মিনিটের মধ্যে আনসারটা কিন্তু বের করে ফেলতে পারবেন। তাহলে এটা আমরা বুঝে গেলাম। আমরা এরপর তাহলে আসি হচ্ছে পরেরটাতে, খালি ঝামেলা পাকা রাখছে, দেখেন দিকে অবস্থা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু পড়েন তো ভাইয়া। A 53-year-old man is on the intensive care unit following an emergency abdominal aortic aneurysm repair. He develops abdominal pain and diarrhea and is profoundly unwell. His abdomen has no features of peritonealism. Which of the following arterial blood gas pictures is most likely to be present? আচ্ছা, তাহলে ভাইয়া দেখেন তার মেইন চিফ কমপ্লেইনটা কি ভাইয়া, দেখেন তো কোনটা মেইন কমপ্লেইন, কোনটাকে আমরা ধরবো স্পেশালি, কি মনে হয়? ইমার্জেন্সি কন্ডিশনটা যেহেতু যদি, তাহলে অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম। অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজমটা কি মেইন ধরবেন নাকি ডায়রিয়াটাকে মেইন ধরবেন? ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স কোনটাতে হওয়া উচিত? আচ্ছা, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ, ডায়রিয়াতে। তো ডায়রিয়াতে হবে, তাই না? তার মানে হচ্ছে ডায়রিয়াতে তো আমার কিছু বেজ বের হয়ে যাবে বডি থেকে, ঠিক কিনা? ডায়রিয়াতে কি হয়? ডায়রিয়াতে কিন্তু জি। হচ্ছে যে বেজ লস হয়, ঠিক কিনা? যদি বেজ লস হয় Base মানে কি loss. বাইকার্বনেট যদি কমে যায়, তার মানে এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, কোনটা? অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস, ভেরি গুড। অ্যাসিডোসিস। তাহলে আমরা এখানে হচ্ছে যে এখন চেক করে দেখি এখানে কি আছে। এ তে দেখেন পিএইচ হচ্ছে 7.45, এটা তাহলে উত্তর না, তাই না? কারণ আমরা একটা অ্যাসিডোসিস কন্ডিশন খুঁজতেছি। পিএইচ হচ্ছে 7.35, এটাও তাহলে আনসার না, কারণ আমরা একটা অ্যাসিডোসিস কন্ডিশন খুঁজতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি দেখেন যে পিএইচ হচ্ছে এই জায়গাটাতে দেখেন যে একটা সেকেন্ড, আচ্ছা পিএইচ হচ্ছে যে এবার দেখেন এখানে যে সি তে দেখেন এটা কি 7.2, তাই না? এটা কি একটা অ্যাসিডোসিস কন্ডিশন, তাই না? তার মানে এটা কিন্তু উত্তর হতে পারে। তারপরে হচ্ছে দেখেন ডি নাম্বার কন্ডিশন, সেটা কি পিএইচ হচ্ছে 7.29, তার মানে এটাও অ্যাসিডেড কন্ডিশন, এটা উত্তর হতে পারে। আবার পিএইচ 7.3, এটাও কিন্তু উত্তর হতে পারে, তাই না? আচ্ছা, এখন তাহলে এই জায়গাটাতে কোনটা উত্তর হবে? এইখানে এখন আমরা তাহলে হচ্ছে যে আর একটু আমরা দেখি যে আমাদের আর কি ক্লু আছে। এই জায়গাটাতে দেখেন যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন সিডি আর ই মোটামুটি কিন্তু কাছাকাছি প্রত্যেকটা এক, তাই না? 9, 8.9, 9.2, সুতরাং এটা নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে তেমন কোনো ডিসিশনে আসতে পারবো না।
আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে কি কন্ডিশন এক্সপেক্ট করতেছি? আমরা মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনটা কিন্তু এক্সপেক্ট করতেছি। আচ্ছা, তো এই জায়গাটাতে হচ্ছে যে আমরা জি। তাহলে এবার দেখি যে মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এখানে তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি হওয়া উচিত মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়? তাহলে 4.7 এর নিচে থাকার কথা। 4.7 এর নিচে থাকার কথা। ভেরি গুড। তাহলে দেখেন এখানে এখন সি তে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে? 3.5। 3.5। তাহলে এটা একটা আনসার হতে পারে, তাই না? কারণ হচ্ছে যে যেহেতু আমরা ধরে নিচ্ছি জি। যে ডায়রিয়াতে বাইকার্বনেট লস হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে একটা মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় তাহলে কম্পেনসেশন হবে কিভাবে? রেসপিরেটরি অ্যালকালোসিস দিয়ে। তার মানে আমরা এক্সপেক্ট করতেছি কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কম থাকবে, তাই না? এখানে আমরা সি তে সেটা জি। পেলাম। তাহলে সি হচ্ছে এই জি। যে পসিবল ক্যান্ডিডেট। আচ্ছা, ডি তে দেখি Possible. আমরা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কি? এটা কিন্তু নরমাল, তাই না? জি। 5.9, 4.7 টু 6 এর মধ্যে। তার মানে এটা উত্তর না। ইর ক্ষেত্রে দেখেন কি আছে? এই ক্ষেত্রেও পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা নরমাল হচ্ছে লেভেল। নরমাল। তার মানে এটাও আনসার না। তাহলে আমাদের উত্তর কি হবে? সি। সি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে সি। বোঝা যাচ্ছে তো সবাই? জি। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে যে আমরা এভাবে আনসার পেয়ে গেলাম। আর এখানে দেখেন বাকিগুলো কিন্তু আপনি মিলিয়ে ফেলতে পারছেন। আপনার মেইন কন্ডিশন কিন্তু হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? অ্যাসিডোসিসে কি হবে? বেস তো একটু এক্সেস তো নেগেটিভ হবে সবসময়, তাই না? কারণ অ্যাসিডের তো বেস থাকে না। জি। সুতরাং বেস এক্সেস যদি কেউ বলে এটা হবে নেগেটিভ ভ্যালু। তাহলে দেখেন সবকিছুই মিলে জি। যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা পরের কন্ডিশনটাতে আসি। এইটা হচ্ছে একটা ক্লাসিক কন্ডিশন, বুঝছেন? এখন যে কোশ্চেনটা আমি দেবো এটা হচ্ছে যে পরীক্ষার হলে আপনাকে যদি কেউ জাজ করতে চায় তাহলে এই কোশ্চেন দিয়ে আপনাকে জাজ করতে পারে। এটা হচ্ছে যে যদি কেউ বুঝে আনসার করতে পারে তাহলে আমরা ধরে নেব যে হচ্ছে যে উনি এসিড বেজ ইমব্যালেন্সের এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের তার আর কোনো সমস্যা নাই, উনি পুরোটা ভালো মতো পারবে। এবং এই কন্ডিশনটাই হচ্ছে আমাদের আজকে ডিসকাশনের লাস্ট কন্ডিশন। এরপরে আরো কিছু আছে, আমরা ওগুলি নিয়ে ডিসকাস করব না। আমরা হচ্ছে যে এইটাই হচ্ছে লাস্ট ডিসকাস করব। এই কোশ্চেনটা একটু পড়ে দেখেন ভাইয়া। A 67-year-old male is admitted to the surgical unit with acute abdominal pain. Is found to have a right-sided pneumonia. The nursing staff put him onto 15-liter oxygen via a non-rebreathe mask. After 30 minutes, the patient is found moribund, sweaty, and agitated by the nursing staff. An arterial blood gas reveals pH 7.15, partial pressure of carbon dioxide 10.2, partial pressure of oxygen 8, bicarbonate 32, base excess minus 5.2. What is the most likely cause for this patient's deterioration? ওকে, তাহলে এখন আমরা এটা একটু জাজ করি। দেখেন তো ভাইয়া, পিএইচ কত আছে? 7.15। 7.15. তাহলে এটা কি হবে? অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? Acidosis. ভেরি গুড। এখন কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি আছে দেখেন তো? 10.2. বেশি না কম? এটা তো বেশি। তাহলে এটা এটাও কি ধরনের? acidosis। এটা কি ধরনের অ্যাসিডোসিস? Respiratory. রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কম আছে, তাই না? তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে যাচ্ছে। বাইকার্বনেট লেভেলটা জি। কত? 32। 32. তার মানে কি এটা কিন্তু কম্পেনসেশন হচ্ছে, তাই না? রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হওয়া উচিত? এটা হচ্ছে যে কম্পেনসেশন হওয়া উচিত, তাই না? বাইকার্বনেট লেভেলটা Compensation. বেড়ে জি। এটা কম্পেনসেশন হওয়া উচিত। তাহলে এখন জি। এই যে পাঁচটা অপশনের মধ্যে কোনটা উত্তর হওয়া উচিত? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস কন্ডিশন, জি। ঠিক কিনা? আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আপনি আমাকে বলেন যে এই নিচের পাঁচটা কন্ডিশনের মধ্যে কোনটা উত্তর? আপনারা প্রত্যেকেই ট্রাই করতে পারেন। আমি একটু কমেন্ট বক্সটা দেখি। এটা হচ্ছে যে আপনাদের সবার জন্য ওপেন কিউ। আমি দেখি আপনারা কমেন্টেও জানাইতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন, এটা দেখি এটা কি আনসার আসে। সবাই তো চিন্তা করতেছে ভাই এইভাবে বলতেছে, তার মানে নিশ্চিতের মধ্যে কোনো প্যাচ আছে। দেখি কি আনসার দাঁড়ায়। হ্যাঁ, কমেন্ট বক্সে কোনো আনসার নাই এখন পর্যন্ত, দেখতেছি না। ইশরাত জাহান আপু কি লিখছেন নাকি? এটা কি নতুন আনসার নাকি পুরাতন আনসার? আদিল ভাই কি মনে হচ্ছে এটা কি আনসার হবে? এটা তো একদম অবভিয়াস মনে হচ্ছে না?
অবভিয়াস যদি বলতে যাই তাহলে তো ই মনে হচ্ছে, এই কিন্তু মনে হচ্ছে, হচ্ছে যে হ্যাঁ। আপনি কিন্তু লাইনে আছেন ভাইয়া, হ্যাঁ, এটা যে যেহেতু বলছেন আপনি লাইনে আছেন, আপনি জিনিসটা বুঝে এটা করতেছেন, হ্যাঁ। বাট এটা জি সমস্যা জি হচ্ছে যে এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, হ্যাঁ। এইখানে জি 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 দেখেন যে হচ্ছে যে একটা জিনিস যেটা আপনার যে এখানে কিন্তু কম্পেনসেশন হয়েছে, হ্যাঁ। একটা জিনিস এখানে আপনার একটু খেয়াল রাখতে হবে, এই যে বাইকামেট লেভেলটা দেখেন 32, হ্যাঁ। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে লাস্ট ইনফরমেশন আজকের এবিজি নিয়ে আমি দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যখন অ্যাকিউট কন্ডিশনে একটা রোগী আসে, হ্যাঁ, তখন কিন্তু যেহেতু একদম অ্যাকিউট কন্ডিশনে আসছে, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যাকিউট কন্ডিশনটা ডেভেলপ করেছে, তাই না? ইন দ্যাট কেস কিন্তু কম্পেনসেটরি মেকানিজমগুলো অ্যাক্টিভেট হওয়ার বা ওইভাবে ভ্যালুগুলি ইনক্রিজ হওয়ার চান্সটা কিন্তু কম থাকে। অর্থাৎ বেসিক্যালি আপনি কম্পেনসেটরি মেকানিজমগুলি তখনই সাথে সাথে পাবেন না, এগুলি ডেভেলপ করতে বেশ কিছুদিন সময় লাগে, হ্যাঁ। তো আপনার এই যে জি রোগীটা যেটা হচ্ছে নিউমোনিয়া নিয়ে আসছে আপনার কাছে, আপনি হচ্ছে যে তাকে হচ্ছে অক্সিজেন দিয়েছেন, তারপরে তার হচ্ছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এই রোগীটার ক্ষেত্রে কিন্তু আপনি দেখছেন যে বাইকার্বনেট লেভেলটা বেশি, তাই না, 32। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ক্লু। এইখানে যেটা হচ্ছে আপনার যে যেহেতু তার বাইকার্বনেট লেভেলটা বেশি, তার মানে সে বেসিক্যালি একটা ক্রনিক কন্ডিশনে আছে। এখন অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস সেকেন্ডারি টু নিউমোনিয়া যদি হতো, তাহলে এত অল্প সময়ের মধ্যে এটা কিন্তু এভাবে বেড়ে যাওয়ার কথা না। এবং এখানে আপনার আরেকটা ক্লু কিন্তু বলা হচ্ছে যে আপনি যখনই তাকে অক্সিজেন দিয়েছেন, তার 30 মিনিটসের মধ্যে সে মোটামুটি মরিবার্ন, সোয়েটি অ্যান্ড এজিটেটেড, অর্থাৎ তার কিন্তু হাইপোক্সিয়া ডেভেলপ করছে। দেখেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু 8। তার মানে রোগীটা আগে থেকেই একটা ক্রনিক কন্ডিশনে ছিল, আপনি যখন অক্সিজেন দিয়েছেন তখন এই কন্ডিশনটা অ্যাগ্রেভেট করেছে। এরকম কোথায় হয় আমরা জানি যে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিওপিডিতে, এরকম হয়, ইয়েস তাই না? সিওপিডিতে, তাদের ইয়েস। যে জি জি এইখানে এই কারণেই আনসারটা হবে হচ্ছে যে বি। বুঝতে পারছেন বি, যে ওভার ইয়েস। জি অ্যাডমিনিস্ট্রেশন অফ জি অক্সিজেন, বুঝতে পারছি। এইটা হচ্ছে উত্তর। এই জায়গাতেই যদি আপনার বাইকার্বনেট লেভেলটা নর্মাল থাকতো, হ্যাঁ, ধরেন এখানে বাইকার্বনেট লেভেলটা আছে 27, তাহলে কিন্তু আপনার জি উত্তর হচ্ছে ই। বোঝা গেছে? বাট যেহেতু জি এইখানে হচ্ছে যে আপনার বাইকার্বনেট লেভেলটা বেশি এবং হচ্ছে অক্সিজেন দেওয়ার পর পেশেন্টের কন্ডিশনটা ডিটেরিয়েট করেছে, সুতরাং এই জায়গাতে আপনার উত্তর হবে হচ্ছে বি। বোঝা গেছে? এই হচ্ছে জি আমাদের মোটামুটি আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস নিয়ে আমাদের ডিসকাশন। তো এই হচ্ছে আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা আপনারা একটু পড়বেন, বুঝবেন, কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন, আমি এটার সলভ করার ট্রাই করব। আর হচ্ছে যে এই সুযোগে একটু প্রচারণা চালায় ফেলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের সাথে হচ্ছে যে আমরা এমআরসিএস এর একটা কোর্স ডিজাইন করেছি। এটার ক্লাস হচ্ছে আগামী 9 তারিখ থেকে শুরু হবে। এই ক্লাসটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, আমাকে অনেকেই নক দিচ্ছেন, এই কারণে বেসিক্যালি একটা ক্লারিফিকেশন দরকার যে আমরা আসলে কি করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে এইবার হচ্ছে আমরা সেপ্টেম্বরকে টার্গেট করছি, সেপ্টেম্বরের 17 তারিখে যে পরীক্ষাটা আছে এটা হচ্ছে আমাদের টার্গেট। এই পরীক্ষাতে আমরা চাই যে আমাদের সাথে যারা থাকবেন, অর্থাৎ আমাদের পেইড কোর্সটাতে যারা থাকবেন, তাদের প্রত্যেকের যারাই পরীক্ষা দেবেন, আমাদের টার্গেট হচ্ছে 100% পাস রেট। এটা হচ্ছে যে আমরা এনশিওর করতে চাই। এন্ড এটার জন্য কিন্তু হচ্ছে যে যা যা করা দরকার, যে যে ফ্যাসিলিটেশন গুলি দরকার, এগুলি প্রত্যেকটাই আমরা করছি বা রেডি করছি বা করা হয়ে গেছে। এর মাঝখানে একটা হচ্ছে যে আমরা কিছু এক্সক্লুসিভ পিডিএফ বানাচ্ছি, রেডি করছি। পিডিএফ গুলি হচ্ছে কিরকম হবে, যে হচ্ছে যে আপনার এগুলি মধ্যে আপনার ইএমআরসিএস এর সবগুলি এক্সপ্লানেশন, তারপর হচ্ছে রেডা হার্বি, তারপর হচ্ছে যে পাস টেস্টের প্রয়োজনীয় অংশ, এর বাইরেও বই থেকে যে অংশগুলি আমরা বুঝি যে হচ্ছে যে এইখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, এই আইডিয়াটা আপনার জানা দরকার, এগুলি প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে আমরা কম্পাইল করে দিচ্ছি। এবং কম্পাইল করে দেওয়ার পরে আবার হচ্ছে যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা ওই যে ইয়েটা আর কি আপনার হচ্ছে যে যে টপিকটা, ওই টপিকের যে লেকচারটা আমরা পিডিএফ এ বানাচ্ছি, ওইটার মধ্যে কিন্তু আবার হচ্ছে প্রত্যেকটা যেই জায়গাগুলি থেকে বেশি কোশ্চেন আসে সেগুলিকে আমরা আলাদাভাবে হাইলাইট করে দিচ্ছি। তারপর সহজভাবে মনে রাখার জন্য যা যা করা যায় সবকিছু আমরা ওই পিডিএফ এর মধ্যে ইনক্লুড করছি। আমাদের টার্গেট হচ্ছে যে পিডিএফটা হচ্ছে এনরিচ করা, যাতে পিডিএফটা খুললেই আপনারা হচ্ছে যে ওই রিলেটেড যা কিছু পড়া দরকার সবগুলি হাতের মধ্যে পান, এবং ওইটা পড়ার সময় আপনি বুঝতে পারেন যে কোন টপিকটা হচ্ছে যে আপনার জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে যে আমরা করতেছি। তো এইটা পড়লে যেটা হবে যে হচ্ছে যে আপনি পরীক্ষার আগে জাস্ট এই পিডিএফটা যদি রিভিশন দিয়ে ফেলতে পারেন, আপনার কিন্তু মোটামুটি রিভিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এর সাথে আমরা টোটাল হচ্ছে 30টা ক্লাস নিতে চাচ্ছি। 30টা ক্লাসের মধ্যে আমাদের ধারণাটা হচ্ছে এরকম যে 26টা ক্লাসে আমরা হচ্ছে যে লেকচারগুলি কমপ্লিট করব, আর 4টা ক্লাস থাকবে হচ্ছে যে রিকল এবং ফাউজিয়া সলভ করার জন্য। তবে এই জায়গাতে আমি এবং রাগিব সবগুলি ক্লাস যেহেতু নেব, আমাদের টার্গেট হচ্ছে আমরা দুইজনেই সবগুলি ক্লাস নেব। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের ক্লাসগুলি ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য যা করা দরকার আমরা সেটাই করতে চাই। এরকম না যে আমরা যে 30 ক্লাস নেবো বলতে যে আমরা 30টা ক্লাসই নেবো, বেশি কম বেশি কোনোটাই আমাদের ইচ্ছা নেই, এরকম না। যেমন
ধরেন ফিজিওলজি পড়ানোর সময় আমার কাছে মনে হচ্ছে যে আরো একটা বা দুইটা বেশি ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা বুঝতে সুবিধা হবে। বা অ্যানাটমি পড়ানোর সময় যদি মনে হয় যে অ্যাবডোমেন আমরা দুইটা ক্লাসে শেষ করতে চাই, দুইটাতে হচ্ছে না, একটা ক্লাস বেশি নিতে হবে, বা সুপেক্স একটাতে হচ্ছে না, একটা ক্লাস বেশি নিতে হবে, আমরা ওইভাবে ওইটা অ্যারেঞ্জ করব। আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে থাকবেন আপনারা 100% একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এখান থেকে বের হবেন। এবং এখানে আরেকটা যেটা সুবিধা হবে আপনার, আমি যেটা বুঝি আর কি, যে আপনি এই কোর্সটা করলে আপনার একটা বেস ক্রিয়েট হবে, এটাই আমরা করতে চাই। যেহেতু আমরা মেডিকেল কমিউনিটির মানুষ এবং আপনারা যারা আছেন প্রত্যেকেই হচ্ছে যে আমাদের ব্রাদার, আমরা যদি একটা ব্রাদারহুডের অংশ, সুতরাং হচ্ছে যে মানি একটা ডিফারেন্ট ইস্যু, তার সাথে হচ্ছে আমরা চাই যে আমাদের সাথে যারা থাকবেন আমরা প্রত্যেকে, আমাদের একটা লায়াবিলিটিস আছে, আমরা চাই আপনারা যারা এই কোর্সটা করবেন আপনার প্রত্যেকেই হচ্ছে 100% ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে হচ্ছে যে আমাদের থেকে যান, কারণ এটা হচ্ছে আমার একটা দায়িত্ব। এবং এখানে যেটা আপনাদের ক্ষেত্রে করতে হবে যে আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, আপনাদের দিক থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে একদম হোল হার্টেডলি ডেডিকেটেডলি আমাদের সাথে এই 5টা মাস হচ্ছে যে থাকতে হবে। এবং আমাদের টার্গেট যেটা আমি বলছিলাম যে 30টা ক্লাস আমরা আশা করছি যে এপ্রিলের 9 তারিখে যদি আমরা ক্লাস শুরু করি, তো 3 মাসের মধ্যে মোটামুটি আমরা মেইন যে পড়াটা সেটা শেষ করে ফেলবো, অর্থাৎ এপ্রিল মে জুন, এপ্রিল পুরাটা, মে জুন, জুনের পুরাটা শেষ, অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি আমরা মোটামুটি আশা করছি যে আমরা হচ্ছে পুরা 26টা ক্লাস শেষ করবো। 26টা ক্লাস শেষ করার পরে প্রত্যেকটা ক্লাসের পরেই পরীক্ষা থাকবে, আমরা এমআরসিএস এর মতো কোশ্চেন সেট করে আপনাদের পরীক্ষা নিব। সেই কোশ্চেনটাও ভেরিয়েবল হবে, প্রত্যেক দিনই যে 40টা কোশ্চেনের পরীক্ষা দিবেন এরকম না, আমরা যে টপিকের উপরে পরীক্ষা নিব সেটার ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে আমরা পরীক্ষাগুলো নিব, এবং কোশ্চেনগুলো এমনভাবে সেট করবো যে কোশ্চেনগুলি বারবার আসছে বা যেগুলি অনেক ইম্পর্টেন্ট, এইভাবে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আপনি যে কোশ্চেনটা ভুল করবেন সেটা যখন আপনি রাইট আনসারটা চেক করবেন দেখবেন যে আপনার অনেক কিছু জানা হয়ে যাচ্ছে। এবং এরপরে হচ্ছে যে আমরা যেটা করবো যে আরো 1 মাস অর্থাৎ মিড জুলাই যদি আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলি, তাহলে মিড জুলাই থেকে মিড অগাস্ট পর্যন্ত আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফাউজ এবং রিকল আপনাদের সলভ করবো। এবং পুরোটা সময় আপনারা আমাদের সাথে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যোগ থাকবেন, আপনারা যে কোনো কনফিউশন যদি কোনো টপিক নিয়ে আমাদেরকে জানাবেন, আমরা ওটা দরকার হলে শর্ট ভিডিও করে হোক বা অন্য কোনোভাবে হোক আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করবো। এরপরে হচ্ছে যে আমরা তাহলে মিড জুলাই থেকে মিড অগাস্টের মধ্যে রিকল টিকল কমপ্লিট করে ফেলা মানে আমাদের ফুল প্রিপারেশন কিন্তু কমপ্লিট। এরপরে মিড অগাস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা 3টা একদম 300 মার্কসের কোশ্চেনের মক টেস্ট দেবো। মক টেস্ট নিলে যেটা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা অগাস্টের লাস্টের মধ্যে আপনার ফুল প্রিপারেশন কমপ্লিট। এরপরে আরো যে 17 দিন আছে আপনারা নিজেদের মতো করে পড়তে থাকবেন, এর মাঝখানে আমরা সাথে থাকবো, আপনাদের কোনো কনফিউশন, কোয়ারি, কোনো কোশ্চেন আনসার করতে সমস্যা, যেমন রিকল যখন আনসার করা হয় তখন কিন্তু অনেক কনফিউশন থাকে, এগুলি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপনাদের পাশে থাকবো। এই হচ্ছে মোটামুটি আমাদের টার্গেট। আমরা চাই যে হচ্ছে যে আপনারা 100% পাস করে যান সেপ্টেম্বরে। এর মাঝখানে আপনারা অনেকে এইভাবেও যুক্ত হতে পারেন যে আপনারা জানুয়ারিতে পরীক্ষা দিতে যাচ্ছেন, তার আগে হচ্ছে যে আপনি এই কোর্সটা করে একটা অ্যাডভান্স থাকলেন, আপনারা আরো কনফিডেন্স বলে সেটাও করতে পারেন। আর এই কোর্সটা করলে যেটা হবে যে হচ্ছে যে আপনি এফসিপিএস পার্ট 1 এর জন্যও কিন্তু আপনার কনসেপশন অনেক ক্লিয়ার হয়ে যাবে। রেসিডেন্সির প্রিপারেশন যেটা একটু ডিফারেন্ট সেক্ষেত্রে আমি ওটা বলবো না, বাট হচ্ছে যে আপনার কনসেপ্টগুলি ক্লিয়ার হবে, এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে আর কি। তাহলে আমাদের টার্গেট মেইনলি দুইটা, যে একটা হচ্ছে যে 100% পাস রেট যারা পরীক্ষা দিবেন সেপ্টেম্বরে, আর আরেকটা টার্গেট হচ্ছে আমাদের সাথে যারা এই কোর্সটা করবেন ওনারা সেপ্টেম্বরে পরীক্ষা দেন বা জানুয়ারিতে দেন, যখনই দেন না কেন এই পুরো প্রসেসটা সম্পর্কে যাতে আপনার একটা ক্লিয়ার কনসেপশন থাকে, ইএমআরসিএস এর প্রত্যেকটা এক্সপ্লেনেশন যাতে আপনি 100% বুঝে জানতে পারেন, এর বাইরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যাতে আপনার জানা থাকে, এই টার্গেটটা নিয়েই মেইনলি হচ্ছে যে এই কোর্সটা ডিজাইন করা। তো আশা করি আপনারা জয়েন করবেন, অনেকেই জয়েন করেছেন, এখনো যারা জয়েন করেন নাই তারা আমাদের সাথে জয়েন করবেন। এবং এই ক্লাসগুলি যেটা হবে যে আমরা হচ্ছে যেটা রেকর্ডেড রাখবো কিছুদিন, আপনারা হচ্ছে যে যদি আমাদের ক্লাসগুলি মেইনলি নেওয়ার টার্গেট হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার যেহেতু পরের দিন শুক্রবার থাকে, সুতরাং একটু রাত করলেও কোনো সমস্যা নেই, আমরা লম্বা সময় ক্লাসটা নিতে পারবো, পরের দিন রেস্ট নেওয়ার টাইম পাবেন। আর মাঝে সোমবারে আমরা হচ্ছে একদিন ক্লাস নেওয়ার টার্গেট আছে, আমরা একদিন 2 দিন এদিক ওদিক করতে পারি যদি কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেই জন্য। আর যেটা বললাম যে কোনো ক্লাস যদি আমাদের কাছে মনে হয় যে একটা ক্লাসে শেষ হচ্ছে না, আমাদের কোনো সমস্যা নাই, যে কোনো জিনিস বুঝাইতে আমার এবং রাগী দুজনেরই ভালো লাগে, আমরা দরকার হলে এটা এক্সট্রা ক্লাস নিয়ে বোঝানোর ট্রাই করবো। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে যারা এবার চিন্তা করছেন যে হচ্ছে যে কারো হেল্প নেবেন, প্রফেশনাল হেল্প, ইন দ্যাট কেস আপনারা আমাদের চুজ করতে পারেন, ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, ওই আমি সেপ্টেম্বর চিন্তা ভাবনা করতেছি, বাট আমি এখনো মানে অ্যাপ্লাই করিনি। আচ্ছা তা আমি কি চাইলে কি জুনের আগে অ্যাপ্লাই করলে কি আমি সিট পাবো তো কিনা? হ্যাঁ সিট হচ্ছে এখন যেটা হচ্ছে যে ওরা হচ্ছে যে এবার একটা নতুন ডেলিভারি সিস্টেমে গিয়েছে আর কি, সেটা হচ্ছে যে পিয়ারসন ভু নামে ওরা হচ্ছে একটা থার্ড পার্টিকে এটা অ্যারেঞ্জ করতে দিয়েছে। ওরা বেসিক্যালি যেটা করবে যে বিভিন্ন দেশে হচ্ছে যে ওরা সেন্টার ভাড়া করে
ওদের পরীক্ষার্থীদেরকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে। তো এইবার একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে সিট পাওয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু এইগুলি আসলে সলভেবল। ওরা হচ্ছে যে আমার ধারণা যে এত বেশি মানুষের সমস্যাটা হচ্ছে, যেমন মেয়েতে যারা পরীক্ষা দিচ্ছে নাকি, তাদের অনেকেই আমি জানি যে হচ্ছে যে মেসেজ আসার মধ্যেই দেখছেন যে কোনো সিট পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলি তারা সমাধান করে ফেলবে সেপ্টেম্বরে। আপনি ডেফিনেটলি টাকা যদি জমা দিয়ে ফেলেন, অবশ্যই অবশ্যই হচ্ছে যে পরীক্ষাতে বসতে পারবেন। না ভাই, আমি এখনো টাকাটা জমা দিই নেই। হ্যাঁ, বাট আমি আমি এটাই বলছি আসলে যে মানে দিব সেপ্টেম্বরে সামনে, যদি এটা আর কি। সেপ্টেম্বরে যদি আপনি পরীক্ষার জন্য টাকা জমা দিতে চান, তাহলে আপনি আশা করি জি। যে পরীক্ষা দিতে পারবেন। কারণ এই সমস্যাগুলি ওরা খুব ফ্লেক্সিবল আর কি, ওরা আমাদের মতো না। তো ওরা হচ্ছে যে এটা একটা ব্যবস্থা করে ফেলবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর বাইরে ভাইয়া এনিবডি কারো আজকে টপিক নিয়ে কোনো কোশ্চেন, কোনো আনসার, কোনো কিছু, কোনো বোঝার টপিকের কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমার মনে হয় যে আজকে এর থেকে বেশি আর আমরা লেনদেনিং না করি। আশা করি আপনাদের উপকার হয়েছে। আপনারা হোপফুলি, কেউ কি কিছু বলবেন? আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমরা হোপফুলি আমাদের আজকে টপিকটা আমরা সবাই মিলেই বুঝেই সলভ করে আসলাম। এরপরেও যদি কোনো কোয়েরি কারো থাকে আমাকে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম।